হঠাৎ করে আজকে বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে আমি নিজেও জানি না কি থেকে কি হয়ে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, যার সাথে আমার বিয়েটা হয়েছে সে আর কেউ নয়, আমার চাচাতো বোন। আমার আপন চাচাতো বোনের সাথে বিয়েটা হয়েছে, যাকে আজকে সকালেও আমি আপু বলে ডেকেছি। সে এখন আমার বউ। আর এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর। আর আপু মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছেন আমার জন্য। কিন্তু আপনারা কিছু বুঝতেছেন না তো। চলেন আপনাদের পুরো বিষয়টি বুঝিয়ে বলি কেমনে কি হয়েছে। আজ থেকে 2 সপ্তাহ আগে আমার চাচাতো বোন মানে তানিশার বিয়ে ঠিক হয়। আমরা সবাই ছেলেটাকে দেখি, সবার খুব পছন্দ হয়, তানিশাও খুব পছন্দ হয়। আর বিয়ের তারিখ ঠিক হয় আজকে। আর ছেলেটা খুব ভালো আর সুন্দর, বলা যায় সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু কথাই বলে না, সবার কপালে আর সুখ থাকে না। তাই না হয়তো তানিশার কপালে ও এই সুখটা নাই। ও হ্যাঁ, আপনাদের আসল বিষয়টা বলি। আজ সকালে কিছু টুকটাক কাজ করছিলাম, চাচাতো বোন বলে কথা। তাছাড়া আপু আমার বড়। আমি অনেক মজা করছিলাম আর কাজ করেছিলাম। কিন্তু হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে বলি, হ্যালো, কে বলছেন? আমি তানভীরের ছোট ভাই বলছি। রনি। তোমাদের আসতে আর কত সময় লাগবে? তানভীর ভাই হলো তানিশা অপুর হবু বর, আর রনি ওনার ছোট ভাই। আমাদের আর কখনো যাওয়া হবে না। আরে রনি, কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের? রাহি ভাই, আপনাকে কিভাবে কথাটা বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আরে কি হয়েছে সেটা তো আগে বলো। আর এইভাবেই বা কান্না করছো কেন আজকে এত সুন্দর একটা দিনে? ভাই, তানিশা আপুর কপালে হয়তো তানভীর ভাই নাই। কান্না করতে করতে বলতেছে মানে? তুমি কি বলতে চাচ্ছ? একটু বুঝিয়ে বলো প্লিজ। তানভীর ভাই আর তানভীর ভাইয়ার কি হয়েছে বলো প্লিজ। ভাইয়া আর এই পৃথিবীতে নেই। কি কি বলছো তুমি এসব রনি? ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো এসব? আমি ঠিকই বলছি। কি করে হলো এসব? আমরা সবাই মিলে আনন্দ করে আসছিলাম। হঠাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল করে, কিন্তু গাড়ি কন্ট্রোল করতে পারেনি, তাই গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। তারপর আমার কিছু মনে নেই। তারপর কি হলো রনি, বলো প্লিজ। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে। তানভীর ভাইয়ের কি হলো রনি? জ্ঞান ফেরার পরে শুনতে পেলাম ভাইয়ার মাথায় অনেক জোরে আঘাত লাগে, ফলে ভাইয়া নাকি ওখানেই মারা যায়। বলেই রনি কান্না করতে থাকে। আমি রনির কান্না সহ্য করতে পারছি না, তাই আমি রনিকে বললাম, রনি আমি আসছি। তোমরা কোন হসপিটালে আছো? সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে। ওকে, আমি আসতেছি। বলেই ফোনটা কেটে দিলাম। যখন আমি হাসপাতালের উদ্দেশ্যে বের হব, তখন চাচা বলল, কোথায় যাস এই সময় রাহি? আমি এসে তোমাদের সব বলছি। এইদিকে বিয়ে বাড়িতে সবাই চিন্তিত হয়ে পড়েছে, বর এখনো আসতেছে না কেন। চাচাকে আর কিছু বলতে না দিয়ে আমি বাইক নিয়ে চলে আসলাম সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে। তারপর রনির কেবিনের দিকে হাঁটতে লাগলাম। কেবিনে গিয়ে রনিকে বললাম, কেমন আছো রনি? তুমি ঠিক আছো তো? ভালো না ভাই। কাঁদিস না ভাই। কান্না ছাড়া আর কিছু নেই আমাদের ভাই। শান্ত হও রনি। তোমার আম্মু আব্বু কোথায়? ভাইয়ের লাশের কাছে, পাশের কেবিনে। রনির কান্না দেখে আমার চোখে পানি চলে আসছে। তারপর কিছুক্ষণ কান্না করলাম। তারপর ভাবলাম আমিও যদি কান্না করতে থাকি, এদিকে রনি কান্না করা থামাবে না। তাই আমি রনিকে সান্ত্বনা দিয়ে তানভীর ভাইয়ের লাশের কাছে আসলাম। এসে দেখি সবাই কান্না করতেছে। এ দেখি সবার কান্না দেখে আমি আর শান্ত থাকতে পারলাম না। আমি কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, আন্টি প্লিজ কান্না করবেন না। আর আঙ্কেল আপনি অন্তত কান্না করা থামান। সবাই একসাথে এভাবে কান্না করতে থাকলে তানভীর ভাইয়ের আত্মা অনেক কষ্ট পাবে। কিভাবে কান্না থামায় বলো বাবা, আমাদের তো সব শেষ হয়ে গেল। আঙ্কেল, আপনি এভাবে কাঁদতে থাকলে সবাইকে সান্ত্বনা কে দিবে? কিভাবে শান্ত থাকি? তানভীর যে আমার বড় ছেলে, তাকে নিয়ে কত স্বপ্ন বাবা। আপনারা এভাবে কান্না করলে কি আর তানভীর ভাই ফিরে আসবে? বলেন প্লিজ, সবাই কান্না থামান। এই কথা বলার পর দেখি সবাই কান্না করা থামিয়ে দিল। আমি আবার বললাম, আমার মনে হয় এখানে এভাবে কান্না না করে তানভীর ভাইয়ের দাফন সম্পন্ন করা উচিত। তখন পিছন থেকে রনি বলল, হ্যাঁ, ভাইকে কবরের কাজ সম্পূর্ণ করা উচিত। তখন আঙ্কেল বলল, চলো সবাই। আঙ্কেল আমি কি আপনাদের সাথে যেতে পারি? চলো বাবা। তারপর তানভীর ভাইয়াকে বাড়িতে নিয়ে গিয়ে
দাফন করার ব্যবস্থা করা হলো। জানাজার নামাজ আদায় করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফোন হাতে নিয়ে দেখি চাচা অনেকবার ফোন করেছেন, তাই তাড়াতাড়ি করে বাইক নিয়ে চলে আসলাম। বাড়ি পৌঁছাতে দুপুর পেরিয়ে গেল। বাসার ভিতরে ঢুকতে চাচা বলল, এতক্ষণ কইছিলি তুই? বলতো রাহি, আর বরপক্ষের কেউ ফোন ধরছে না কেন? দেখলাম চাচার পিছনে সবাই দাঁড়িয়ে আছে, এমনকি তানিশা আপুও। তাই আমি বললাম, তোমরা সবাই শান্ত হও, আমি সব খুলে বলছি। তাড়াতাড়ি বল, কি বলবি? আসলে তানভীর ভাই, কি হয়েছে? আর কান্না করছিস কেন তুই? আসলে তানভীর ভাই আর আমাদের মাঝে নেই। উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। তারপর আমি সবকিছু খুলে বললাম। এসব শুনে তানিশা আপু রুমের দিকে দৌড়ে গেলেন। বুঝতে পারলাম কিছু একটা হবে। আমিও পিছনে দৌড়ে গেলাম। যেই ভাবা সেই কাজ, যা ভাবছিলাম তাই হলো। জানালা দিয়ে দেখলাম তানিশা আপু সুইসাইড করতে যাচ্ছে। তানিশা আপু গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে। এখন কি করব বুঝতে পারছিলাম না। সবাই দরজার ধাক্কাধাক্কি করতেছে। এখন কিছু একটা তাড়াতাড়ি করতে হবে, যেভাবে হোক দরজা ভাঙতে হবে। দরজার পাশে গিয়ে সবাইকে বললাম জোরে জোরে লাথি মারার জন্য। আমার কথায় সবাই দরজায় লাথি মারতে থাকে। 5-6টা মারার পর দরজা ভাঙতে সক্ষম হলাম। ভিতরে গিয়ে আপুকে নামিয়ে দিয়ে ঠাস করে গালে বসিয়ে দিলাম। আপু হয়তো এটা কখনো ভাবতে পারিনি আমি আপুকে থাপ্পড় মারবো। আপু থাপ্পড় খেয়ে আমার গায়ে হেলান দিয়ে জ্ঞান হারালো। থাপ্পড়টা মেবি অনেক জোরে লেগেছে, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। আমি আপুকে নিয়ে নিচে নামালাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আপুর জ্ঞান ফেরার জন্য অনেক চেষ্টা করলাম। আম্মুকে বললাম একটু পানি নিয়ে আসো। আম্মু পানি এনে আপুর চোখে দিলেন। সাথে সাথে আপুর জ্ঞান ফিরে। তখন আমি বললাম, এটা কি আপু, নিজের জীবন এভাবে নষ্ট করে দিতে গেলি? তো কি করব বল? কি নিয়ে বাঁচবো আমি? আমার সব আশাই তো শেষ। তাই বলে কি সুইসাইড করতে যাবি? তো আমার কি বা করার ছিল বল? আমরা আবার তোমার জন্য পাত্র খুঁজবো। আমাকে কে বিয়ে করবে শুনি? যে মেয়ের হবু বর রাস্তায় আসার আগেই মারা যায়, সেই মেয়েকে কে বিয়ে করবে তুই বল? আমি কিছুই জানি না বলে ওখান থেকে চলে আসলাম। এখানে আর বেশিক্ষণ থাকলে হয়তো আমিও কেঁদে দিতাম, তাই সেখান থেকে ছাদে চলে আসলাম। ছাদের এক কোণায় দাঁড়িয়ে রইলাম। আপুর জন্য অনেক কষ্ট হচ্ছে। আমার চোখের কোণায় হাত দিয়ে দেখলাম পানি চলে এসেছে। ছাদে অনেক সময় দাঁড়িয়ে আপুর কথা ভাবতে লাগলাম। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে দেখি আব্বু। আব্বু কিছু বলবা? বলবো। বলো, কি বলবা? তুই আগে আমাকে কথা দে, আমি যা বলবো আমার সে কথাগুলো তুই রাখবি। রাখবো, বলো। আমি বলি কি, তুই তানিশাকে বিয়ে করে নে। কি বলো আব্বু, এটা কিভাবে সম্ভব? তানিশা আমার আপু হয়, তার উপর আমার বড়। আমি জানি তানিশার যদি কিছু হয়ে যায়। আমি জানি না, আমি পারবো না। কিন্তু তুই ভেবে দেখতে পারিস, তোর জন্য হয়তো সে বেঁচে থাকতে পারবে। ঠিক আছে, ভেবে দেখব। সেখান থেকে আব্বু চলে গেল। আমিও ওখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর চাচু আমাকে বলল, রাহি, আমি একটা কথা বলি। পিছন থেকে কাঁধে হাত দিয়ে বললেন, চাচা বলেন। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কথা রাখবি। কিন্তু চাচা। কোনো কিন্তু নয়, তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কথা রাখবি। আচ্ছা বলো, তুমি যা বলবে আমি শুনবো। তুই আমার মেয়েকে বিয়ে কর বাবা, আমার মেয়েটার জীবন বাঁচা। কান্না করতে করতে বললেন চাচা। কিন্তু চাচা, তানিশা আপু লাগে, তার উপর আমার বড় হয়। কোনো কিন্তু নয়, আর তানিশা তোর মাত্র 2 বছরে বড়। প্লিজ বাবা, তুই আমার মেয়েকে বিয়ে করে ওর জীবনটা বাঁচা। বল বাবা, বিয়ে করবি? কাঁদতে শুরু করলেন চাচা। ঠিক আছে চাচা, আমি বিয়েতে রাজি আছি। আর এইভাবেই আমার আর তানিশা আপুর বিয়েটা সম্পন্ন হলো। এতক্ষণ যা বললাম সব বিয়ের আগের ঘটনা। দেখছেন কখন থেকে আপনাদের সাথে বক বক করেই যাচ্ছি। আপনাদের আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম ফয়সাল আহমেদ রাহি। বাবা মায়ের একমাত্র ছেলে, আর আমার ছোট একটা দুষ্টু মিষ্টির বোন আছে। আর মনে হয় আপনাদের কিছু বলার দরকার নেই, কারণ গল্প পড়লে সব জানতে পারবেন। এখন আর বক বক না করে গল্প ফিরা যাক। কি বলেন আপনারা? আমি ছাদে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম। কখন যে চোখে পানি চলে এসেছে নিজেও জানি না। চোখ মুছতেছি, তখন কেউ কাঁধে হাত রাখলো। পিছন তাকিয়ে দেখি আব্বু। আব্বু, ওই সময় এখানে? এখনো ঘুমাওনি কেন? পৃথিবীর একমাত্র খারাপ বাবা হয়তো আমি। নিজের ভাইয়ের মেয়ের জন্য নিজের ছেলের কুরবানি দিলাম। আমি চুপ। তোর সাথে আমি আর ভাই অনেক বড় অন্যায় করে ফেলেছি। এ সময় তোর ঘুরে বেড়ানোর কাজ, বন্ধুদের সাথে সময় কাটানো, পড়াশোনা করার সময়, সেখানে আমরা তোর উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়ে ফেলেছি।
তোর অমত থাকা সত্ত্বেও আমরা তানিশের সাথে তোর বিয়ে দিয়েছি। আমাদের মাফ করে দিস বাবা। কী সব আবল তাবল বলছো আব্বু? তোমার ভালো মনে করছো তাই বিয়ে দিয়েছো, এতে কষ্ট পাবার কি আছে? মেয়েটা কিছু একটা করে ফেলতে পারে, তাই তোর সাথে বিয়ে দিয়েছি। রাগ করিস না বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যা। বাবা, মেয়েটা একা বসে আছে। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। আমার রুমে দরজা খুলে দেখে আপু কান্না করছে। আমার এখন ঠিক কী করা উচিত বুঝতে পারছি না। আমি কাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। রাহি, হুম। তোর সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবা? আমি জানি তুই খুব ভালো একটা ছেলে, তোর মতন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে তাকিয়ে রইলাম অপুর দিকে। তুই জানিস তুই আমার ছোট ভাই, হোক তুই আমার চাচাতো ভাই, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিছু বললাম না। আমার মনে হয় তুই আমাকে বউ হিসেবে মানিস না। চুপ। তুই আমাকে প্রশ্ন করতে পারিস, আমি যদি স্বামী হিসেবে মানতে না পারি তাহলে বিয়ে করলাম কেন? হ্যাঁ, এটার জবাব দিয়ে দিচ্ছি। তোর সাথে বিয়ে না হলে হয়তো অন্য কারোর সাথে আমার বিয়েটা হতো, কিন্তু সে আমার মনের কষ্টটা বুঝতে পারতো না। আমার মনের অবস্থা শুধু তুই বুঝবি, অন্য কেউ না। আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে সব শুনছি। জানিস রাহি, আমি পৃথিবীর একমাত্র হতভাগা মেয়ে, সুখ কাছে পেয়েও হারালাম। তুই আমাকে মাফ করে দিস, তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানিস, আমারও খুব ইচ্ছা ছিল সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব, আর তোর বিয়েতে অনেক আনন্দ করব, কিন্তু তার হলো না। তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। এটুকু বলে বারান্দায় চলে এলাম। এমন কিছু আমার জীবনে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। কিন্তু আমি ভেবেছিলাম আমার সাথে বিয়ে হলে কোনো আফসোস থাকবে না, সব কিছু গুছিয়ে নিতে সমস্যা হবে না। কিন্তু কি ভাবলাম আর কি হলো। আসলে সবার কপালে সুখ থাকে না, আমার কপালেও হয়তো নেই। আজ নিজের উপর খুব রাগ হচ্ছে, কিন্তু কি আর করব। ঘর থেকে বের হয়ে ছাদে চলে এলাম আর নিজে নিজে বলতে লাগলাম, তানভীর ভাই, কেন তুমি চলে গেলে? তোমার জন্য আপু কান্না করছে, হয়তো তোমাকে এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলছে। আর কি বলে জানো ভাই, তোমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। সত্যি, কয়েকদিনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে, এমনকি আমাকেও স্বামী হিসেবে মানতে রাজি না। সত্যি ভাই, তুমি অনেক ভাগ্যবান ছিলে, আপুর মতো বউ পেতে যাচ্ছিলে। কথায় বলে না, সবার কপালে সুখ থাকে না, তেমনি তোমার কপালেও নেই, আমার কপালেও নেই। হায় রে কপাল আমাদের। এসব ভাবতে ভাবতে চোখের কোণায় আবারও হাত দিয়ে দেখি পানি। চোখে পানি মুছে পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি 2:45 বাজে। তাই আর ছাদে দাঁড়িয়ে না থেকে রুমে চলে এলাম। রুমে এসে দেখি এখনো আপু নাক টেনে টেনে কান্না করছে। কি ব্যাপার আপু, তুমি এখনো ঘুমাওনি? কোথায় গিয়েছিলি? একটু ছাদে গিয়েছিলাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? সেটা আপনার না জানলেও চলবে, তুমি উপরে ঘুমিয়ে পড়ো, আমি ফ্লোরে শুয়ে পড়ছি। তারপর আর কিছু না বলে নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আপু এখনো কান্না করছে। আর আমি বললাম, হ্যাঁ আপু, তোমার সমস্যাটা কি? এখন কি ঘুমাতে দিবেন না? যা হবার তা তো হয়ে গেছে। ঠিক আছে, তুই ঘুমা। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালে কারো কান্নাকাটি আর চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বের হয়ে দেখলাম তানিশা, আম্মু, আব্বু, আমার ছোট বোন রিয়া ও কান্না করছে। আমি গিয়ে বললাম, আব্বু কি হয়েছে? চুপ। আম্মু কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? চুপ। আপু তুমি অন্তত বলো কি হয়েছে। আসলে দোকানটা কি হয়েছে বলো না। দোকানটাতে আগুন লেগে গেছে, আর পুরো দোকান পুড়ে গেছে। কি বলছো এসব? বাবা ঠিক বলেছে। সবার কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এখন কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর নিজেকে ঠিক রেখে সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। তারপর শুরু হলো সংসারে অশান্তি। বাবা বড় মানুষ, ঠিকমতো কাজ করতে পারে না, তাই আর সংসারের কষ্ট দেখতে না পেরে সংসারে হাল ধরতে হলো আমাকে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমার ফ্রেন্ড আফিকুলকে ফোন দিলাম। হ্যালো আফিকুল দোস্ত, আমার সাথে একটু দেখা করতে পারবি? আরে এভাবে বলছিস কেন? কোথায় আসতে হবে সেটা বল। স্কুলের পাশে দোকানটায় আয় না দোস্ত। ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে আয় বলেই ফোনটা কেটে দিলাম আর রেডি হয়ে স্কুলের পাশের দোকানে চলে গেলাম।
একটু পরে আফিকুলও চলে এলো। বল দোস্ত, কি বলবি? আসলে দোস্ত, আমার একটা হেল্প লাগবে। তুই এভাবে বলছিস কেন? কি হেল্প লাগবে সেটা তো বল। আসলে দোস্ত, আমার একটা চাকরি লাগবে। কি? তুই চাকরি করবি? আমি চাকরি করব, একটা ব্যবস্থা করে দে না। ব্যবস্থা করব, কিন্তু তুই আমাকে হাসালি। তোর বাবার দোকান থাকতে তুই চাকরি করবি কেন? তাহলে তোকে সব খুলে বলি কেন চাকরি করব। বল। আমি আফিকুলকে সব শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। আমাদের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে রে, তাই আমি চাকরি খুঁজছি। আরে কান্না করিস না দোস্ত, আমি সব ব্যবস্থা করছি। দোস্ত। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাড়ি যা, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুইও যা। বলেই আমি আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আম্মু এখনো মাথায় হাত দিয়ে বসে এখনো কান্না করছে। আম্মু, কান্না করো না, কান্না করে আর কি হবে, সব তো শেষ। বাবা জানি, কিন্তু কান্না ছাড়া আর কি করব বল? আর কাঁদতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি করবি তুই? পরে বলবো, এখন প্লিজ তুমি কান্না করো না। ঠিক আছে। আম্মুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তানিশা আপুও কান্না করছে। তাই আমি বললাম, তুমি কান্না করছো কেন? আমার জন্য তো সব হচ্ছে। তোমার জন্য আমার কি হলো? তোদের এখানে আসার সাথে সাথেই ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় এতে আপনার কোনো দোষ নেই, এটা আমার কপালের দোষ। এটা তোর কপালের দোষ না, এটা আমার কপালের দোষ। তোমার কপালের দোষ কেমন করে হলো? হ্যাঁ, আমার কপাল খারাপ, কারণ যে মেয়ের বিয়ের দিনে বর মারা যায়, শ্বশুর বাড়ি আসতে না আসতেই ক্ষতি হয়ে যায়, তার কপালে দোষ না তো কার কপালে দোষ? কি বলছেন? আপনার শ্বশুরবাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি তো। কেমন করে হলো তোমার শ্বশুরবাড়ি? কারণ তোর সাথে আমার বিয়ে হয়েছে, তাই এটা আমার শ্বশুর বাড়ি। কি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে? হুম। কি, ওটা বিয়ে? আমার তো মনে হয় না। হয় না কেন? আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর তুমিও আমাকে স্বামী হিসেবে মানো না। কথা বলতে বলতে হঠাৎ আফিকুলের ফোন এসেছে। আফিকুল, বল। খুশির খবর আছে বন্ধু। কি খুশির খবর? দোকানে আয় বলছি। ঠিক আছে, আমি আসছি, তুই একটু অপেক্ষা কর। আমি বের হতে হতে তানিশা আপুকে বললাম, আমি আসি, তোমার সাথে পরে কথা বলবো। কোথায় যাবি এখন? এসে সব বলছি তোমাকে। আমি আর কথা না বলে চলে আসলাম স্কুলে পাশের দোকানে। এসে দেখি আফিকুল আমার জন্য অপেক্ষা করছে। বল দোস্ত, কি খুশির খবর? আমি তো চাকরির ব্যবস্থা করে ফেলেছি দোস্ত। কি, তুই আমার চাকরির ব্যবস্থা করে ফেলেছিস? দোস্ত, তোর জন্য এটুকু করতে পারবো না বল? আমি অনেক খুশি রে, খুব বড় একটা উপকার করেছিস। এখন বল, কি খাবি? কি, তুই আমাকে ঘুষ দিতে চাচ্ছিস? আরে না, তোকে আজকে খুশি হয়ে খাওয়াবো। আরে লাগবে না। প্লিজ দোস্ত, না করিস না। আচ্ছা ঠিক আছে, শুধু চা খাবো। রহিম চাচা, 2টা চা আর বিস্কুট দেন তো। ওকে, দিতেছি বাবা। কিছুক্ষণ ওর সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সোজা আমার রুমে চলে এলাম। রুমে গিয়ে তানিশা আপুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কি রে, এইভাবে জড়িয়ে ধরে কান্না করছিস কেন? কি হয়েছে? জানেন, আমার চাকরিটা হয়েছে। কি, চাকরি হয়েছে? চাকরি হয়েছে। এখন বলেন কি খাবেন? আইসক্রিম খাওয়াবে? আমি আইসক্রিম খাবো। কিন্তু এই সময় আইসক্রিম কোথায় পাবো? লাগবে না, যা। আরে রাগ করছো কেন? আমি আনছি ওকে। ঠিক আছে। দোকানে গিয়ে আমি আইসক্রিম নিয়ে এলাম। এই নেন আপনার আইসক্রিম। দে তাড়াতাড়ি। আপু আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলো, আর আমি আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি আজব কাণ্ড, এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছেন, আর আমি তাকিয়ে এসব দেখছি। ঠিক তখনই, কি রে, কি দেখছিস? তোমার খাওয়া দেখছি। এত দেখতে হবে না। কেন? তুই খাবি? খেলে নিতে পারিস। না না, লাগবে না, আমি বাচ্চাদের মতো আইসক্রিম খাই না। ওকে, তুই না খেলেও চলবে। তুমি খাও। ঠিক আছে, একটা কথা বলি রাহি। বলো। তুই চাকরিতে জয়েন করবি কবে? 1 মাসের মতো লাগবে। কথা বলতে বলতে হঠাৎ আম্মুর ডাক পড়লো। রাহি, তানিশা, তোরা খেতে আয় তাড়াতাড়ি।
ঠিক আছে আম্মু, আমার আসছি। তাড়াতাড়ি আয়। চলেন, আম্মু ডাকছে। চল। দুজন একসাথে খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। আম্মু, তুমিও খাও। আম্মু তুমিও বসো, একসাথে খাবো। তানিশা আপু বলল। খাচ্ছি। চুটকি, তুইও খা। খাচ্ছি তো। সবার সাথে খাবার খেয়ে আমি রুমে চলে এলাম। এসে একটু শুয়েছিলাম, তখনই আপু রুমে এলো। আপুকে দেখে আমি তাড়াতাড়ি করে নিচে বিছানা করে নিলাম, তারপর শুয়ে পড়লাম। আপুও বিছানায় শুয়ে পড়ল। কি আজব মেয়ে রে বাবা, স্বামীকে নিচে রেখে তিনি উপরে আরামে ঘুমাচ্ছে। ওই যে সবার কপালে সুখ থাকে না, তেমনি আমার কপালেও বউয়ের সুখ নেই। তাই আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল আম্মুর ডাকে। রাহি বাবা, তাড়াতাড়ি ওঠ, আর ঘুমাতে হবে না। কেন আম্মু? আজকে তানিশাকে নিয়ে যাবি না? কোথায় যাব? কেন, তুই জানিস না? না তো। তানিশা মা তোকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। তানিশা মা, তুমি রাহিকে কিছু বলনি? না আম্মু, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ওকে বলে নিচে আসো। ঠিক আছে আম্মু, আমরা আসছি। ওকে। ওই, আজকে আমাদের বাড়ি নিয়ে যাবি? আমি কেন নিয়ে যাব? তুমি একা যাও, আমি যেতে পারবো না। না, তুই আমার সাথে যেতে হবে। না, আমি পারবো না। কি, তুই যাবি না? যাব তো। আমি বুঝি না এ কেমন মেয়ে, আমাকে স্বামী হিসেবে মানে না, আবার সবসময় অধিকার ফলাতে আসে। আজাইরা পেঁচাল। কিরে, চুপ করে আছিস কেন? এমনি। ঠিক আছে, এখন রেডি হয়ে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, নাস্তা করব। ঠিক আছে। ফ্রেশ হয়ে টেবিলে সবার সাথে নাস্তা শুরু করলাম। নাস্তা শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। তখন দেখি তানিশা আপু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? তুই এসে শুয়ে পড়লি কেন? তো কি করব? একটু আগে আমি কি বলছিলাম? কি বলছিলে? আমি আজকে আমাদের বাড়ি যাব বলছিলাম না? যাব তো। তাহলে এইভাবে শুয়ে পড়লি কেন? এমনি। তুমি রেডি হও। ঠিক আছে, তুইও রেডি হয়ে নে। কথা বলতে বলতে হঠাৎ শুনতে পেলাম আমার চাচা চাচি মানে শ্বশুর শাশুড়ি আমাদেরকে নিতে এসেছেন। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চাচা চাচির কাছে চলে এলাম। আমি তাদেরকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম চাচা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বাবা ভালো, তুমি? আলহামদুলিল্লাহ চাচি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি আমাকে চাচি না, আম্মু ডাকবা। তুমি আমার ছেলের মতো। ঠিক আছে আম্মু, বলবো। মনে যেন থাকে। ঠিক আছে, আমি একটু আসছি আম্মু। ঠিক আছে বাবা, যাও। এরপর এখানে থেকে রুমে চলে এলাম। এসে তো আমি অবাক। আমি কোনো রকম হাসি আটকে রেখে বললাম, তুমি এটা কি পরেছো? কেন শাড়ি পরেছি? হাসতেছিস কেন? তোমার এটা শাড়ি পরা হয়েছে নাকি? হয়নি। একদম হয়নি। একদম এভাবে হাসবি না, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দেই। তুই পারলে পরিয়ে দে। দিচ্ছি। আমি আপুকে শাড়ি পরিয়ে দেওয়া শুরু করলাম। শাড়ি পরিয়ে দিতে দিতে শাড়ি যখন আপুর পেটে গুজে দিব, তখন দেখি আপু চোখ বুজে শরীর বেঁকিয়ে কাঁপতে শুরু করছেন। তাই তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরিয়ে দিয়ে বললাম, আচ্ছা এবার চোখটা খুলুন। আর এইভাবে কাঁপছেন কেন? না মানে এমনি। বলি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে রুম ত্যাগ করলো। আর আমি বিছানায় শুয়ে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু আবার আসছে। একটা কথা বলি? বলেন। বাইরের কেউ যেন বুঝতে না পারে তুই আমাকে বউ হিসেবে মানিস না, আর আমি স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। এবার চল, আম্মু ডাকছে।
চলেন। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, যে খেয়েছে সে বুঝেছে কেমন তাদের খাতিরদারি। অতঃপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হলাম। আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, সরি, এখনও তো হয়নি, কারণ আপু আমাকে স্বামী হিসেবে মানেন না। যাই হোক, চাচাদের বাড়ি যেতে ৪৫ মিনিটের মতো লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম, মানে চাচাদের বাড়ি। বারবার শুধু শ্বশুরবাড়ি মনে হয়। গাড়ি থেকে নামতে যাব, তখন দেখি অনেকগুলো মেয়ে এসে দুলাভাই বলে চিল্লাচিল্লি করছে। নামার সাথে সাথেই আমাকে ঘিরে ধরলো। তখন একটা বলে উঠল, তানিশার জামাই তো অনেক কিউট, আমি তো দেখেই প্রেমে পড়ে গেছি। সবার প্রশংসা শুনে খুবই ভালো লাগছিল। তখনই হুট করে আপু আমার হাত শক্ত করে ধরেছে। দেখ দোস্ত, আমাদের তানিশা 2 দিনে জামাই পাগল হয়ে গেছে। তানিশা আমার হাত ধরে ভিতরে নিয়ে এলো, তারপর সোজা আপুর রুমে নিয়ে গেল আর রাগে লুচির মতো ফুলতে লাগলো। তখন বলে উঠল, আপু, ওখানে অনেক আনন্দ পাচ্ছিলি তাই না? তা তো একটু শালি বলে কথা। ওদের সাথে আর কথা বলতে দেখলে পা ভেঙে দিব। যা এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে গিয়ে সোফায় বসে পড়লাম। তখনই সব শালি আমাকে ঘিরে বসে পড়ল আর একে একে সবাই পরিচয় দিতে থাকে। সবার সাথে কথা বলছিলাম, তখনই আপু সবাইকে সরিয়ে আমার পাশে বসে পড়ল। এটা দেখে সবাই তো অবাক, তার থেকে বেশি অবাক তো আমি হয়েছি। আপু আমার হাত শক্ত করে ধরে সবার সাথে কথা বলতে থাকে। কি আজব রে ভাই, স্বামী হিসেবে মানতে তো রাজি না, তার উপর এমন অবস্থা। যাই হোক, সবার সাথে আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে এসে চাদর বিছিয়ে নিচে শুয়ে পড়লাম। তখনই আপু বলে উঠল, রাহে, তোকে নিচে শুতে হবে না। কেন? আমি নিচে ঘুমাই, তুই উপরে ঘুমা। লাগবে না, আমি নিচে ঘুমাতে পারবো। তোকে যা বলছি তাই কর, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে উপরে শুয়ে পড়লাম। সকালে কানের কাছে নিঃশ্বাসের শব্দ আসতেছে। চোখ খুলে তো আমি অবাক, কত সুন্দর করে আপু আমাকে জড়িয়ে ধরেছে আর আমার ঠোঁটের একেবারে কাছে আপুর ঠোঁট। এসব দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আপুর ঠোঁট আমার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর আপু চমকে ওঠে। তারপর আপু আমাকে ছাড়িয়ে নিয়ে বলল, সরি, আসলে রাতে বৃষ্টির সময় ভয় করছিল, তাই এসে শুয়েছিলাম। একথা বলে আপু লজ্জা পেয়ে ফ্রেশ হতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, কি মেয়েকে আল্লাহ আমার কপালে দিয়েছে। তখনই আপু বাথরুমে থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। আমি শুয়ে দেখছি আপু ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছে। আমি শুধু আপুকে দেখছি। আসলে যত দেখছি ততই আপুর প্রতি কেমন একটা ফিলিংস হচ্ছে। আপুর প্রতি ফিলিংস হচ্ছে হোক, আপু আমাকে স্বামী না মানালোক। আসলে আপুকে এই মুহূর্তে যেই ছেলে দেখতো পুরাই পাগল হয়ে যেত, এত সুন্দর লাগছে আপুকে। ঠিক তখনই আপু আমার দিকে এগিয়ে আসছে আর আমি ঘুমের ভান ধরে শুয়ে আছি। কি আর কত ঘুমাবি, ওঠ। চুপ করে রইলাম। কিরে, শুনতে পাচ্ছিস না? কি বলো? ফ্রেশ হয়ে আয়, নাস্তা করতে হবে, যা। যাচ্ছি, তুমি যাও। আমি বসে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এসে দেখি আপু এখনো বসে আছে। তখন আমি বললাম, চলেন। চল। রুমে থেকে বের হব, তখনই আপু আমাকে শক্ত করে হাত চেপে ধরে নিয়ে গেল। আমি কিছু বুঝলাম না। এসব দেখে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, মনে হয় আমরা এলিয়েন। সবার কাছে যেতেই দেখি সবাই মুচকি মুচকি হাসছে। এসব দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো আর নিজেকে জোকার মনে হচ্ছে, কিন্তু কি আর করার। মাথা নিচু করে টেবিলে বসে পড়লাম। তারপর শুরু হলো জামাই আদর। জীবনে প্রথম জামাই আদর পাচ্ছি। সবাই ওঠার পর ওঠা খাওয়াচ্ছে আর আমি বলির পাঠার মতো খেয়ে যাচ্ছি। কোনো রকম জামাই আদর খেয়ে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম, শরীর আর নড়াতে পারছি না। আপনাদের একটা কথা বলি, সবাই বিয়ের পর শ্বশুর বাড়ি যদি যান তাহলে তার 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে যাবেন, তা না হলে আমার মতো অবস্থা হবে। এবার বলতে পারেন, যদি 1 মাস আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেই তাহলে আমরা তো মরে যাব। এইটার উত্তর খুব সোজা, খিদা যখন লাগবে তখন অল্প খেয়ে নেবেন। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আমার বিয়ে আমি খাবো না? উত্তর খুব সোজা, না খেয়ে রোজা রাখবেন। যাই হোক, সাবধানে শ্বশুর বাড়ি যাবেন। তখন আপু রুমে আসলো, এসে আমাকে বলতে লাগলো, কিরে, জামাই আদর কেমন হলো? হার জামাই আদর
তুমি আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে এটা জামাই আদর কিভাবে হলো? বেশি কথা বলিস কেন? কোথায় বেশি কথা বললাম? কথা শেষ না হতেই আপু চলে গেল। তখন রুমে শালিকাদের আগমন। দুলাভাই কি করেন? ওই তো দেখতে পাচ্ছ কি করছি। দেখছি। আচ্ছা দুলাভাই, আপনি নাকি গল্প লিখেন? কে বলছে? দেখলাম, এবার একটা গল্প শোনাতে হবে। বলেই সবাই চিল্লাচিল্লি শুরু করলো। কি আর করার, এখন তো শোনাতে হবে। আচ্ছা, তোমাদের একটা কবিতা শোনাই। বলেন। কবিতার নাম শালা আমি তো অবাক। নিশি রাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, শালা আমি তো অবাক। মোবাইল নিল, টিভি নিল, রিমোট না হয় থাক, শালা আমি তো অবাক। পাচ্ছে যা নিচ্ছে ভরে, দুই হাতেরই মুঠোয় করে, চোরটা তো আচ্ছা খারাপ, শালা আমি তো অবাক। সব মালামাল বস্তা ভরে চোর পালালো চুরি করে, যাকটা চলে যাক, শালা আমি তো অবাক। মধ্যরাতে অন্ধকারে কুত্তা ডাকে জোরে জোরে, শিয়ালরা দেয় হাক, শালা আমি তো অবাক। ভয়ে শরীর শিউরে ওঠে, না জানি আজ কী যে ঘটে, আবার ডাকে কাক, শালা আমি তো অবাক। হয়নি রাতে তেমন কিছু, কোনো ভূতি নেয়নি পিছু, বেঁচে গেছি যাক, শালা আমি তো অবাক। সকালে দেখি পুরো পাড়া চিল্লাচিল্লি করছে তারা, চোরটা নাকি পড়ছে ধরা, চোরের মাথায় টাক, শালা এবার তো আমি পুরাই অবাক। এটা শুনে সবাই হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এভাবে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমরা বাড়ি ফিরলাম। কথায় বলে না, হাসির পর কান্না আসে, তেমনি শুরু হলো আমাদের সংসারে টানাটানি। দোকান নেই, আব্বু কোনো কাজ করে না, এমনি আমিও কাজ করি না। বলে না, বসে বসে খেলে রাজার রাজত্ব শেষ হয়ে যায়, তেমনি আমাদের জমানো টাকাও শেষ হতে শুরু করলো। সংসারে অনেক টানাটানি, এসব আর ভালো লাগছে না। তাই আপিকুলের কাছে এলাম। দোস্ত, আমার চাকরির কি করলি ভাই? হয়ে গেছে। জয়েন কবে থেকে করতে হবে? কাল 1 থেকে জয়েন করবি। ঠিক আছে, কিন্তু তুই অনেক বড় একটা উপকার করলি ভাই, ধন্যবাদ তোকে। আরে ধন্যবাদ দিতে হবে না, বন্ধু তো বন্ধুর বিপদে আপদে পাশে থাকে। আমার জায়গায় তুই থাকলে কি করতি বল? করতাম। আচ্ছা, তুই পরীক্ষা ফিস দিয়েছিস? আমার হয়তো আর পড়ালেখা হবে না রে। লেখাপড়া ছাড়বি কেন? তো কি করব বল? জানি তোর কাছে টাকা নাই, তাই এই কথা বললি। আরে না। আমি সব জানি, আমার কাছে নাটক করবি না, আমি তোর টাকা দিয়ে দিব। ওকে দোস্ত। আচ্ছা চল, কলেজে গিয়ে সব দিয়ে আসি। না দোস্ত, এ সময় না, তুই গিয়ে আমার টাকাটা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, পরে দেখা হবে। এরপর আফিকুল চলে যায়। মনের মধ্যে একটু শান্তি অনুভব করতে লাগলাম। আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে এলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে একটু ছাদে চলে এলাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। চেয়ে দেখি আব্বু। আব্বু কিছু বলবা? আসলে কিভাবে যে বলবো। বলো তো। তানিশা রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে বাবা। কত টাকা লাগবে? ৬,০০০ টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, কবে দিতে হবে? কালকের পরের দিন। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দিব। ঠিক আছে। আব্বু, তুমি এভাবে কান্না করছো কেন? এমনি বাবা। বলেই আব্বু কান্না করতে করতে চলে গেল। আব্বুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, নিজেও কান্না করে দিলাম। আব্বু চলে যাওয়ার পর কিছুক্ষণ ছাদে রইলাম, তারপর সেখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। কাউকে কিছু না বলে অফিসে চলে এলাম। আগে থেকেই সব কিছু বলা ছিল, তাই সোজা জয়েন করে ফেললাম। তারপর ম্যানেজার স্যারের কাছে এলাম। আসতে পারি স্যার? আরে রাহি, আসো। স্যার, আমার কাজটা কি জানতে পারি? অবশ্যই। আমার কাজটা কি? তোমার কাজ সেল করা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, প্রতিদিন সকাল 8টায় আসতে হবে, দেরি হলে বেতন থেকে টাকা কাটা যাবে। ঠিক আছে স্যার। বলে একটা গাড়ির সাথে চালক বেরিয়ে পড়লাম। সকালে কিছু খাওয়া হয়নি, তাই এক দোকানে সেল করে চা আর বিস্কুট খেতে লাগলাম। আর বেশি কিছু খেলাম না, কারণ আমার কাছে টাকা নেই। অন্য কিছু খেলে আর দুপুরে কিছু খাওয়া হবে না। সেল করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই। দুপুরের খাবার খেয়ে আবারও সেল করতে লাগলাম। সেল করা শেষ করতে করতে রাত হয়ে গেল।
গাড়ি জমা দিতে ফোনের দোকানে চলে এলাম। আমার 2টা ফোন ছিল, তাই একটা বিক্রি করে দিলাম। 10,000 দিয়ে বিক্রি করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম। আব্বু, টাকা। কিসের টাকা বাবা? তোমার মেয়ের রেজিস্ট্রেশনের ফিস। আমি আর কিছু না বলে আব্বুর কাছে টাকা দিয়ে রুমে চলে এলাম। একটু পর আপু মানে তানিশা খাবারের জন্য ডাক দিল। সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে গেলাম। আজকের চাঁদটা অনেক সুন্দর লাগছে, এসব ভাবছিলাম তখন কেউ কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি আপু। কিছু বলবে? টাকা তুই দিয়েছিস না? না মানে। তুই দিয়েছিস নাকি সেটা বল। আমি দিয়েছি। কেন? তুই এত টাকা কোথায় পেলি? আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। কেন? জানি না। জানি না মানে কি? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো বলেই সেখান থেকে চলে আসলাম। আর বেশি কথা বললাম না, কথা বললে হয়তো কথা আরো বেড়ে যেত। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে গেল। নামাজের সময় ছিল, তাই নামাজটা আদায় করে নিলাম। সকালে সবার সাথে নাস্তা করতে বসে পড়লাম। হঠাৎ করে তানিশা আপু বলল, আব্বু, আমি একটা কথা বলবো। মা বলো। বলছিলাম কি, রাহি তো একাই চাকরি করে এখন সংসার চালায়, আর তাতে ওর অনেক কষ্ট হয়। আমি বলি কি, আমি যদি একটা চাকরি করি তাহলে ওর কষ্ট একটু কম হতো। এই পরিবারের আর কারো ইনকাম করতে হবে না, আমি এখনো মরে যাইনি, মরে গেলে করো বলে সেখান থেকে রুমে চলে এলাম। আসলে আমি চাই না তানিশা আপু কোনো কাজ করুক। আমি রেডি হয়ে অফিসে চলে এলাম। প্রতিদিনের মতো আজকে একটা চালক নিয়ে বেরিয়ে পড়লাম সেল করতে। সেল করতে করতে দুপুর হয়ে গেল। তখন সাথে থাকা সোহাগ ভাই বললেন, ভাই চলেন কিছু খেয়ে আসি। চলো। দোকানে বসে পাউরুটি খাচ্ছিলাম। সামনে চেয়ে দেখি কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি আব্বু ওর ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি খেয়ে সোহাগ ভাইকে নিয়ে চলে এলাম। তারপর আবার দোকানে সেল করতে লাগলাম। সেল করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিয়ে হাঁটছিলাম। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, তাই বাধ্য হয়ে হাতের ঘড়িটা বিক্রি করে দিলাম। বাড়ি এসে সোজা রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম। ছাদে আসি কারণ আমার মন খারাপ থাকলে ছাদে এসে সময় কাটাই আর চাঁদ দেখতে থাকি। অনেক সময় থাকার পর রুমে আসলাম। খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখনই একটা কথা বলতাম। বলেন। তুই উপরে ঘুমা, আমি নিচে ঘুমাই। আমি কাপুরুষ নই। একটা মেয়েকেই নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো, আপনি ঘুমান। আর কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু গোসল করে আসছে। এটা দেখে তো আমি আপুর উপরে আবারও ক্রাশ খাইছি। ভেজা চুলে আপুকে অসম্ভব সুন্দর লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপু আমার দিকে তাকাতেই আমি ঘুমের ভান ধরে রইলাম। তখন আপু বললেন, কি উঠবি না? আর কত ঘুমাবি? সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছেন। উঠছি, তুমি যাও। তারপর আপু চলে যায়। আসলে আপুকে যত দেখছি ততই আপুর প্রতি ফিলিংস হচ্ছে। আমার কপালে হয়তো বউয়ের ভালোবাসা নেই, জীবনটা বেদনা। আপু কেন আমার ফিলিংসটা বুঝে না। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা শেষ করে রুমে এসে শুয়েছিলাম। আজকে শুক্রবার, তাই কাজ নাই। একটু পরে আপু আসলো। ওকে দেখে কেমন যেন লাগলো, মনে হয় অস্বস্তিতে আছেন। আপনার কি কিছু হয়েছে? কই না তো। সত্যি বলছেন তো? মিথ্যা বলছেন না তো? মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি। বলেন। আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 200 টাকা। ওই দিন হাতঘড়ি বিক্রি করে যা পেয়েছিলাম ওই টাকা আপুকে দিয়ে দিলাম। আজকে ছুটি, তাই একটু ঘুম দিলাম। বিকেলে একটু ঘুরতে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। মাগরিবের আজান হয়ে গেল, তাই নামাজটা আদায় করে রুমে চলে এলাম। রুমে আসতেই দেখলাম আপু বাথরুম থেকে বের হচ্ছে। আপুকে দেখে একটু সন্দেহ হচ্ছে। আজ এমন তো আগে কখনো মনে হয়নি। এতক্ষণ কোথায় ছিলি? এই একটু বাইরে ঘুরছিলাম। আমাকে নিয়ে গেলি না কেন? আপনাকে নিয়ে যাব কেন? কেন আমি যেতে পারি না বুঝি? না, আমার সাথে যেতে পারেন না। আমাকে তো স্বামী হিসেবে মানেন না। তোর সাথে ঘুরতে না যাওয়ার কি আছে? ওকে সামনের ছুটির দিন নিয়ে যাব। লাগবে না, আমি তোর সাথে যাব না। ওকে না গেলে আমার কি, আর কত আছে যাওয়ার জন্য। ওই কি বললি?
কই কিছু না। আমি যাব। এখন না বললেন যাবেন না? এখন যাব, তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর একটু গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। সকালের আবহাওয়া মনটা অনেক ভালো করে দেয়। কত সুন্দর লাগে সকালবেলা। কিছুক্ষণ গ্রামটা ঘোরাঘুরি করে রুমে চলে এলাম। এসে দেখি আপু এখনো ঘুমিয়ে আছে। ভাবলাম ঠেকে দিব কিনা, অত কিছু না ভেবে ডাক দিলাম, আপু উঠেন, সকাল হয়ে গেছে। আর কত ঘুমাবেন? ওই আপু উঠবেন না? কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? হেদি কয় কি আমি নাকি তার আম্মু? আরে আমি রাহি। ও তুই? কখন থেকে ডাকছি, উঠছেনই তো না। সরি। বলেই আপু ফ্রেশ হতে চলে গেল। সকালে নাস্তা করে কাজে চলে এলাম। দোকানে সেল দিতে দিতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আপুর মতো কাউকে দেখতে পাচ্ছি। একটু কাছে গিয়ে দেখি আসলেই ওটা আপু। কিন্তু আপু এই জায়গায় কি করে? দেখলাম একটা ফার্মেসিতে ঢুকলো, সাথে চুটকি। তারপর কিছু একটা কিনে চলে গেল। আমি বুঝতে পারছি কি নিয়ে গেছে আপু। ভাবছি এখন গিয়ে জিজ্ঞেস করব কিনা। আপু সেখান থেকে চলে গেল। আমিও সেল দিতে চলে এলাম। রাতে খাবার খেয়ে রুমে আসলাম আর আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু রুমে আসলো। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। নিজেকে একটু সাহসী বানিয়ে বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। বল। আপনি আজ 11টার সময় কোথায় ছিলেন? আমার কথায় কিছুটা ভয় পেয়ে গেল আপু। বান্ধবীদের সাথে কেন? না এমনি। আপনি ঠিক আছেন তো? ঠিকই তো আছি। না আপনি ঠিক নেই। আমার কাছ থেকে কিছু কি লুকাতে চাচ্ছেন? কি লুকাবো আমি? তুই কিসের কথা বলছিস? এইটার কথা বলছি, প্যাকেটটা সামনে ধরে। আসলে আপনার হয়তো বুঝতে পারছেন না কিসের প্যাকেটের কথা বলছি। ওইটা প্যাড ছিল। অনেকে হয়তো এখন বুঝতে পারছেন। এসব বলায় আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। লুকানো কি আছে এসব? জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, কিন্তু নিজের সমস্যার কথা তো বলতে পারেন না। এখন আমাকে বিশ্বাস করে উঠতে পারেননি? না তেমন কিছু না, আসলে বলতে লজ্জা লাগছিল। লজ্জার কি আছে এতে শুনি? কবে থেকে শুরু হয়েছে? 2 দিন হলো। ওকে তুমি এখানে বসো, আমি আসছি। আপুর জন্য গরম পানি করে নিয়ে আসলাম। কি ওগুলো? আপনার জন্য গরম পানি নিয়ে এসেছি। তুই এত কষ্ট করতে গেলি কেন? আমি করে নিতাম। তা তো জানি। কত ব্যথা সহ্য করে হাসি মুখে কথা বলছেন। আপনার আর কয়েকদিন কিছু করতে হবে না, রেস্ট নিন। তুই এত ভালো কেন? সবার কত খেয়াল রাখিস, আমার পিরিয়ডের কথা শুনে এত কেয়ার করছিস। যদিও তোকে স্ত্রীর অধিকার দেইনি, যদি দিতাম আরো কত কিছু করতে আমার জন্য। সরি রাহি, আমি জানি তুই অনেক ভালো। তোর মতো স্বামী সবার কপালে জোটে না, কিন্তু আমি কেন যে তোকে মেনে নিতে পারছি না। কি ভাবছেন? কিছু না, তুই ঘুমিয়ে পড়। না, যদি আপনার কিছু লাগে। লাগবে না, দরকার হলে তোকে ডাক দিব। ওকে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর কাজে যাইনি। আপুর শরীরটা খারাপ হয়ে পড়ছিল, তাই সারাদিন আপুর পাশে ছিলাম। যখন যেটা লাগে সব করলাম। ইস, যদি আমাকে স্বামী হিসেবে মেনে নিত তাহলে এই মুহূর্ত আরো কত সুন্দর হতো। আমার কপালটাই খারাপ। আচ্ছা, ও কি বুঝে না আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি? এক মুহূর্ত ভালো লাগে না আপুকে ছাড়া। রাতে আবার আপুর জন্য গরম পানি করলাম। তারপর ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও ঘুমাতে আসলাম। রাহি, বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি? আমি প্রথম দিন তোকে একটা কথা বলেছিলাম, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু এতদিন তোকে কাছে থেকে দেখেছি, তোর কেয়ার গুলো দেখে সত্যি আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তোর স্ত্রী হিসেবে গ্রহণ কর। আমিও তো আপনাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। কি এতদিন বলিসনি কেন? আমি কি জানতাম আপনিও আমাকে ভালোবাসেন? এখন তো জানলি। এখনো কি আপনি বলবি? আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। ওদিকে আসছিস কেন? আপনিটাকে তুমি করতে হবে তো। আপুর এমন কথা শুনে আমার তো খুশিতে হিরো আলমের গান লাগাই নাচতে ইচ্ছে করতেছে। মনে সাহস নিয়ে আপুর ঠোঁটের কাছে আমার ঠোঁট এক করতে যাব, ঠিক তখনই
চমকে উঠেছিলাম। আপু আমাকে থাপ্পড় মারলো কেন? তখনই চোখ খুলে দেখি এইটা ছিল স্বপ্ন। মনটাই খারাপ হয়ে গেল। কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, এটা যদি বাস্তবে হতো তাহলে কেমন হতো। কিন্তু ওই যে আমার কপাল খারাপ, চারদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। বিছানায় চোখ যেতেই দেখলাম আপু কত সুন্দর করে ঘুমাচ্ছে, ছোট বাচ্চাদের মতো করে। দেখলেই তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছু করার নেই। এত রোমান্টিক হওয়া আমার জন্য মানায় না। তাই গিয়ে আপুকে ডাক দিলাম, আপু উঠুন, সকাল হয়ে গেছে। হুম, আপনার শরীরে কেমন আছে এখন? ভালো। আপুকে তুলে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। দেখি আব্বু বসে আছে। রাহি, তোর সাথে কিছু কথা আছে। বলো আব্বু। আমাদের দোকানটা নতুন করে শুরু করবো ভাবছি। আব্বু, এটা তো ভালো কথা। দোকানটা চালু হলে তোকে আর চাকরি করতে হবে না, লেখাপড়া কমপ্লিট করবি আর তানিশা মার খেয়াল রাখবি। আব্বু, পরেরটা পরে দেখা যাবে, আগে তো শুরু করো। এভাবেই আমাদের জীবনটা চলছিল। আপু আগের থেকে বেশি আমার উপর রাগ দেখায়, আবার অধিকারও খাটায়। মনে হয় যেন সত্যি আমি ওর বর। কখনো মনে হয় মেনে নিয়েছে, আবার কখনো মনে হয় এগুলো সবাইকে দেখানোর জন্য করছে। একদিন আপু বলল, চল আজকে আমরা ঘুরতে যাই। কোথায় যাবেন? চা বাগান দেখতে যাই। আমার ভালো লাগছে না। কি? আরেকবার বল, দেখ আমি তোর কি অবস্থা করি। আচ্ছা চলেন। এই তো, গুড বয়। এ কেমন মেয়ে রে বাবা, একবার রাগ দেখে আবার রাগ নেই, সব শেষ হয়ে যায়। ও আল্লাহ, কেমন মেয়ের পাল্লায় ফেললে। স্বামী হিসেবে মানে না, কিন্তু স্বামীর অধিকার ঠিক কাটায়। মন চায় কচু গাছের লগে ফাঁস দিয়ে মরে যায়। আল্লাহ আমায় উঠাই লও। আমি রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। মেয়েদের এই একটাই জিনিস, কোথাও যাইতে হলে মেকআপ নামের জিনিস তাদের দিতে হইব। কত সময় ধরে অপেক্ষা করতেছি, আসার কোনো নামই নেই। হলো আপনার? এই তো চল। আপুর দিকে তাকাতেই আবারও ক্রাশ খেলাম। নীল জামার সাথে ম্যাচিং করে চুড়ি, চোখে কাজল, অসম্ভব সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। কি আর বলমু ভাই, এগুলো শুধু নাটকে আর গল্পেই সম্ভব। জীবনে তো একটা পরীর মতো সুন্দর মাইয়া দেখলাম না, পরী নামের পেতনি দেখছি। কি হলো, হা করে কি দেখছিস? পরী দেখি। এখানে পরি পাইলি কই? আমার সামনে। মুখ ফসকে কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে আপু কিছুটা লজ্জা পেয়ে যায়। আর পরি দেখতে হবে না, চল। চলেন। তারপর আমি গিয়ে আমার বাইকটা বের করলাম। আপু এসে দাঁড়িয়ে আছে। উঠবেন না? উঠছি তো। বলেই আপু বাইকে উঠে আমার কাঁধে হাত রাখলো। কাঁধে হাত দিতেই অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই প্রথম বাইকে কোনো মেয়েকে নিয়ে উঠলাম। চাচাতো বউকে নিয়ে বাইক চালাচ্ছি, খুব ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর বাইকটা স্টার্ট করে চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দিতেই আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এতক্ষণ এটাই তো চাইছিলাম, নরম শরীরের স্পর্শ, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা শ্রীমঙ্গল বদ্ধভূমি 71 চলে আসলাম, চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমরা বাইক থেকে নামতেই আপু আমার হাত শক্ত করে জড়িয়ে হাঁটতে লাগলো। খুব ভালো লাগছিল তখন। আপু নীরবতা ভেঙে বলল, রাহি। বলেন। সরি। সরি মানে? কেন? আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সব সময় তোর উপর অধিকার দেখাই। না ঠিক আছে, আমি কিছু মনে করি না, সব আমার কপালের দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে বললাম আবার? কিছু না। কিছুক্ষণ আপুর কিছু পিক তুলে দিয়ে আমি বললাম, কিছু খাবেন? আইসক্রিম নিয়ে আয়। আমি তো জানি মেয়েরা ফুচকা পাগলি হয়, কিন্তু আপনি আইসক্রিম পাগলি কেন? এমনি। তোর কোনো সমস্যা? না, আনছি আমি। আইসক্রিম নিয়ে এলাম, তারপর বললাম, এই নেন আপনার আইসক্রিম। একটা কেন, তুই খাবি না? না, ওসব আমি খাই না, আপনি খান। ওকে। আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলো। এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, কি অদ্ভুত ব্যাপারটা। আপু আইসক্রিম খাচ্ছে আর আমি তাকিয়ে শুধু দেখছি। কি ব্যাপার, অমন করে কি দেখছিস? কই না তো। আমি দেখেছি তুই আমার খাওয়া দেখছিলি। না। দেখতে হবে না, চাইলে তুই খেতে পারিস। না, আপনি খান। আমি বলছি তুই খাবি, এই নে। আমি খাবো না, আপনি খান। তুই খাবি নাকি আইসক্রিম তোর মুখে মেখে দিব? আচ্ছা ঠিক আছে।
আমি আর কিছু না বলে হা করি। আপু আইসক্রিম আমার মুখে দিল। আমি খেতে না চাইলেও বাধ্য হয়ে খেতে হলো। রাগ করলি? আমি সবার উপরে রাগ করি না। ও তো কার কার উপর রাগ করিস না একটু শুনি। আপনাকে বলবো কেন? আর কিছু না বলে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ আমার একটা ফ্রেন্ড মিতুর সাথে দেখা। কিরে রাহি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই? আমিও ভালো আছি। তো তোর কি খবর? এই তো আর কি। আমরা কথা বলছিলাম, হঠাৎ আপুর দিকে চোখ যেতেই দেখলাম আপুর আগে ফুলছে। কিছু বুঝলাম না। তোর সাথে মেয়েটাকে? ও হলো আপনার বউ তানিশা, আর তানিশা ও আমার ফ্রেন্ড মিতু। হাই আপু, আপনি তো অনেক কিউট। ধন্যবাদ আপু। মিতুর সাথে কিছুক্ষণ কথা বলার পর বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, তখন আপু রুমে আসলো। দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। রুমে এসে আমার সাথে কোনো কথা বলেননি, আমিও বলিনি। রাতে আম্মু খাবার খেতে ডাকছে, তাই আমি খাওয়ার জন্য চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি, এসেই শুয়ে পড়ি। তখন আপু রুমে আসলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই? কেন, আমি আবার কি করলাম? মেয়ে মানুষ দেখলে এই গায়ে পড়ে কথা বলতে হবে, তাই না? কখন আবার মেয়েদের সাথে কথা বললাম? ও এখন তো মনে করিয়ে দিতে হবে। আসার সময় কি ওই মেয়ের সাথে কথা বলিসনি? এত হেসে হেসে কি কথা শুনি? ও তো আমার ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছে যা, আমার সাথে কথা বলবি না। আমি ওর সাথে কথা বলছি, তাতে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমারই তো সব। মানে? কিছু না। বলেই শুয়ে পড়লো। কি আজব মেয়ে বাবা, এখন দেখছি কারোর সাথে কথা বলতে দেবে না। নিজে তো ভালোভাবে কথা বলেই না, আবার অন্য কারোর সাথে কথা বললে রেগে যায়। মেয়েদের মন বোঝা আসলে অনেক কঠিন। কি কখন কি চায় তারাই ভালো জানে। কি বলছিস? আপনি এখনো ঘুমাননি? তুই ঘুমাবি না? ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো অবাক, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার শরীর কাঁপছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। কিন্তু কি আর করব, এত রোমান্টিক হলে তো চলবে না। আপুকে ডাকতে লাগলাম, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে কেন? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে আছি। তোর কোনো সমস্যা? আপনার হাজবেন্ড মানে বুঝলাম না। এখন ঘুমাতে দে, বেশি কথা বলিস না। আপনি ঘুমাবেন ভালো কথা, আমাকে তো ছাড়েন। আমার ইচ্ছে হয়েছে তাই ঘুমিয়েছি, ডিস্টার্ব করিস না তো এখন। হারামজাদি কয় কি, আমাকে জড়িয়ে আছে, আবার আমাকেই বলছে ডিস্টার্ব না করতে। মনে হচ্ছে লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেই। কিন্তু ততক্ষণে ভাবলাম, যদি সেখানে পাঠিয়ে দেই আমার কি হবে? আমি তো আপুকে ভালোবাসি। নিজেকে শান্ত করে বললাম, আপনি ঘুমান, আমি মানা করেছি নাকি? কিন্তু আমাকে ছাড়ুন। তারপর আপু আমাকে ছেড়ে দেয়। আপনি চাইলে আরো ঘুমাতে পারেন। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে দেখি বাচ্চাদের মতো বালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠেছে। কালকে দিনটা আমার কাছে অনেক ভালোই লাগছিল। যত দিন যাচ্ছে আপুর প্রতি দুর্বলতা কাজ করছে। কেন জানি অনেক ভালোবেসে ফেলেছি। আপুকে ছাড়া হয়তো এখন 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। আমি কি আমার মনের কথা বলে দিব? কিন্তু তখন যদি রেগে যায়? কিন্তু আমার মনের কথা না বলা পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না। সব সময় আপুর প্রতি ভালোবাসা, দুর্বলতা, ওকে স্পর্শ করার ইচ্ছা, ওর প্রতি নেশা আমার ভেতরটাকে শেষ করে ফেলছে। আচ্ছা, আপু কি আমাকে ভালোবাসে? ওর ব্যবহার দেখে তো তাই মনে হচ্ছে। আপুও আমাকে ভালোবাসে, কিন্তু বলতে পারছে না। আচ্ছা, আমি কি সরাসরি গিয়ে বলে দিব? আমরা কি সবকিছু ভুলে দুজন দুজনকে ভালোবাসতে পারি না? আজকে বলে দিব, যা হবার হবে। এদিকে তানিশা ঘুম থেকে উঠে আমাকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবারও দেখছে না। তানিশাও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারছে না। কারণ একে তো ও একটা মেয়ে, তার উপর আমি ওর চাচাতো ভাই। তার উপর ছোট লজ্জার কারণে বলতে পারছে না। কিন্তু মন থেকে রাহিকেই ভালোবাসে। রাত্রে বাড়ি আসার সময় আপুর জন্য আইসক্রিম, চকোলেট আর ফুল নিয়ে আসলাম। যেগুলো আপুর পছন্দ করে সেগুলো নিয়ে আসি। আজকে আমার মনের কথা বলেই দিব, পরে যা হবার দেখা যাবে। বাড়িতে এসে এগুলো নিয়ে সোজা আমার রুমে চলে এলাম। আমার রুমের মধ্যে ঢুকতে যাব, তখনই দেখি আপু কারোর সাথে ফোনে কথা বলছে। কি যেন মনে করে আর ভিতরে গেলাম না। দরজার ওপাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম, হ্যাঁ আমি সত্যি ওকে ভালোবাসি আর ওর সাথে সারা জীবন থাকতে চাই।
কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হই, তারপর আব্বু আম্মুকে সব বলে আমরা দুজন হানিমুনে যাব। তাদের কথা শুনে আমি তো অনেক বড় একটা ধাক্কা খাই। তার মানে আপু অন্য কাউকে ভালোবাসে। মুহূর্তের মধ্যে আমার সব আশা ভরসা সব নষ্ট হয়ে যায়। আমি কখনো ভাবতে পারিনি আমি ওর কাছে এত বড় একটা সমস্যা। আমি ফুলগুলো ফেলে দিয়ে আইসক্রিম আর চকলেট চুটকিকে দিয়ে দিলাম। না নয়, আমি ওকে মুক্ত করে দিব। আমি তাদের মাঝে ঝামেলা হয়ে থাকতে চাই না। তাই অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চায় আমি বাধা দিব না। আমি রুমে ঢুকতেই আপু ফোন রেখে দেয়। সারাদিন কই ছিলি? একবারও বাড়িতে দেখলাম না। একটা কাজ ছিল। সারাদিন কিছু খেয়েছিস? দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। না না, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। যে কথাগুলো শুনেছি আর খাবার মুখে দিয়ে কি আর যাবে। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলেন। অনেক দিন থেকেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। জানি না এই বিষয়টা তুই কিভাবে নিবি। অত কিছু না বলে আসল কথাটা বলেই ফেলুন। আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান, তাই তো? মানে মানেটা খুব সহজ। আপনি আর এই মিথ্যা সম্পর্ক রাখতে চান না, তাই আমাকে ডিভোর্স দিতে চান। সমস্যা নেই, দিয়ে দিব। আপনার ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দিব। আমি ডিভোর্স পেপার রেডি করছি। আপনি আপনার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিয়েন। কিন্তু আমি তো বাড়িতে কিভাবে জানবেন? ওইটা আপনাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। তারপর আমি আর আপুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আর বেশিক্ষণ কথা বললে হয়তো চোখ দিয়ে বন্যা শুরু হয়ে যেত। যাকে এতটা ভালোবাসি সে আজ আমাকে এভাবে ছ্যাঁকা দিয়ে দিল। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ কারো কান্না করার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি তানিশা আপু কান্না করতেছে। কি ব্যাপার, এত রাতে কান্না করছেন কেন? কিছু না, এমনি। আজব তো, এত রাতে কেউ কাঁদে? নিজেও ঘুমাচ্ছেন না, আমাকেও ঘুমাতে দিচ্ছেন না। আচ্ছা তুই ঘুমা। আমি ঘুমিয়ে যাই। এদিকে তানিশা ভাবতে থাকে, কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি? আমাকে একবার বলার সুযোগ না দিয়ে তুই সব বলে গেলি। আমি নাকি ডিভোর্স চাই? কিভাবে ভাবছিস এইসব? ওকে, তুই যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকিস তাহলে চলে যাব তোর জীবন থেকে অনেক দূরে। তাছাড়া তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, পারলে ক্ষমা করে দিস। পরের দিন আমি উকিলের সাথে যোগাযোগ করে ডিভোর্সের অ্যাপ্লাই করে আসলাম। আমাদের 6 মাসের ডেট দিয়েছেন। সেখান থেকে আফিকুলের সাথে দেখা করলাম। দোস্ত, আমার সব শেষ। কেন, তোর আবার কি হলো? আর কাঁদছিস কেন? তানিশা আমার কাছে থেকে ডিভোর্স চাই। কি বলছিস এসব তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে কি করবি এখন তুই? আমার সাথে চল। কোথায়? চল না। আমি আর আফিকুল একটা বাড়ি আসলাম। এখানে আনলি কেন? ড্রিঙ্কস করবো তাই। তুই কি ড্রিঙ্কস করিস? হুম। কিন্তু তুই তো আজ পর্যন্ত একটা সিগারেটও মুখে নিয়ে দেখিস নাই। আজকের মতো তো আর কখনো কষ্ট পাই নাই। তারপর আমরা দুজনই ড্রিঙ্কস করি। আমি একটু বেশি খেয়েছি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই আফিকুল আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে দরজায় নক করতে তানিশা দরজা খুলে দেয়। ভাবি, আসলে আজকে রাহি একটু ড্রিঙ্ক করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ভেতরে নিয়ে আসুন। তারপর আফিকুল আমাকে রুমে রেখে চলে যায়। একটু পরে আপু আসলো। তুই ড্রিঙ্কস করেছিস? হ্যাঁ, হুম, করেছি। তোর কোনো সমস্যা? তুই তো আগে এমন ছিলি না। সবসময় কি একরকম থাকতে হবে? এই বলে আমি তানিশার দিকে এগোচ্ছি আর তানিশা পিছনে যাচ্ছে। এদিকে আসছিস কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি আমার বউকে আদর করব, যা ইচ্ছা তাই করবো। আপনার কোনো সমস্যা? আমি তোকে আগেই বলেছিলাম। পুরো কথা শেষ হওয়ার আগে আমি ওকে ধরে ফেলি। কি করছিস? ছাড় আমাকে। আজকে আমার বউয়ের অধিকার নিয়েই ছাড়বো। এই বলে তানিশার কাছে যেতেই ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। এত জোরে ধাক্কা দেয় যে আমি আর উঠতেই পারি না। একে তো নেশা করা অবস্থায় কখন যে ওখানেই ঘুমিয়ে পড়ি নিজেই জানি না। সকালে উঠে দেখি আজকে আমার আগে আপু উঠেছে। তাতে আমার কি, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না। ফ্রেশ হয়ে নিচে আসলাম, কিন্তু তানিশাকে কোথাও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, গেল কই? তারপর কিচেনে গেলাম, গিয়ে দেখি আম্মু আছে, তানিশা নেই।
আম্মু, তানিশা কোথায়? ও তাসনিয়া রুমে আছে। আচ্ছা। তারপর তাসনিয়ার রুমে গেলাম, গিয়ে দেখি দুজনে বসে কি যেন বলছে। আমাকে দেখে তাসনিয়া বলতে লাগলো, ভাইয়া কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। ভাবিকে ডাকতে এসেছিস? না, এমনিতেই তোকে দেখতে এসেছিলাম। হ্যাঁ, আগে তো এত ভালো ছিলি না, এখন কি ব্যাপার? ভাবি যাও, ভাইয়া তোমাকে দেখতে না পেয়ে মনটাকে সান্ত্বনা দিতে পারছে না। তুই কিন্তু একটু বেশি পেকেছিস। দেখছো ভাবি, তোমার সামনে ভাইয়া আমাকে বকা দিচ্ছে। এতক্ষণ চুপ ছিল, এবার বলল, ওকে আর জ্বালাতে হবে না, চলো। তারপর আমি আর আপু চলে আসলাম। পিছনে ফিরে দেখলাম হারামিটা মিটমিট করে হাসছে। কিছু বলবি? আসলে কালকে রাতের জন্য সরি। আপু মাথা নিচু করে আছে। আসলে কালকে রাতে মনে হয় একটু বেশি করে ফেলেছি। আমি কখনো ভাবিনি এমনটা হবে। প্লিজ মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তখন তুই হুঁশে ছিলি না, কিন্তু তুই ড্রিঙ্কস কেন করেছিস? এমনি, বাদ দেন। বলে চলে আসতে চাইছিলাম, এমনই সময় আপু আমার হাত টেনে ধরে। আপুর হাতের ছোঁয়ায় কেমন যেন বুকের মধ্যে ইলেকট্রিক শক লাগলো। আমাকে ইগনোর করছিস কেন? কই না তো। তাহলে বললি না কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, বলতে হবে না। তারপর আপু চলে যায়। সারাদিন আর একবারও কথা বলেনি। তাতে আমার কি, দুজনে দূরে দূরে থাকাই ভালো। কিছুদিন পর আবার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। এই কয়দিনে তানিশার সাথে দরকার ছাড়া কোনো কথা হয় নাই। তানিশাও দরকার ছাড়া কথা বলেনি। দেখি, সোজা হয়ে শো, আমি তোকে জলপট্টি দিচ্ছি। লাগবে না আমার, আমি ঠিক আছি। লাগবে না মানে? জ্বর তো এখনো কমেনি। তো কি হয়েছে, মরেই তো যাব, তার থেকে তো বেশি কিছু না। এত বেশি কেন বুঝিস সব সময়? আমি বেশি বুঝি, তাতে আপনার কি? আজব তো, এরকম করছিস কেন তুই আমার সাথে? কি করছি? কিছু না, এখন চুপ করে থাক। কিছু আর বললাম না। জানি আরও কিছু বললে হয়তো কষ্ট পাবে, আর কিছু শুনবেও না, তাই শুয়ে থাকলাম। আপু আমাকে জলপট্টি দিয়ে দিল। যতদিন পর্যন্ত সুস্থ হয়নি আমার পাশে থেকেছে, কিন্তু একবারও ভালোভাবে কথা বলেনি। এত যত্ন করিস কিন্তু ভালোবাসি কথাটা বললেও কি হয়? নিজেও কষ্ট পাবে, আমাকেও কষ্ট দিবে। ফাজিল একটা মাইয়া। কিছুদিন পর বলে ও নাকি তাদের বাড়িতে যাবে। কাল আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবি? কি ব্যাপার, আগে তো বললে না না করতো, আজ বলতেই রাজি হয়ে গেল। পরের দিন আপুকে তাদের বাড়িতে নিয়ে যাই। আপুকে রেখে আসতে যাব তখন। বাবা আজকে দিনটা থেকে যা, এখনই আসলি আবার চলে যাবি? শাশুড়ি মা কথাটা বললেন। না মা, আমার কাজ আছে, ও থাকুক যতদিন থাকার, আমি পরে এসে নিয়ে যাব। আচ্ছা। তানিশার কাছে ওর মা গিয়ে বলল, কি ব্যাপার তানিশা, রাহির সাথে কি তোর কিছু হয়েছে? ও এমন ভাবে চলে গেল কেন? তানিশা কিছু না বলে ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি হলো, কাঁদছিস কেন? কি হয়েছে পাগলি মেয়ে, এভাবে কাঁদছিস কেন? রাহি কি তোকে কিছু বলেছে? আম্মু, আমি রাহিকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। ও অন্য কিছু ভেবে আমার উপর রেগে আছে। তারপর ওর মাকে সব খুলে বলে। আমি রাহির সাথে কথা বলে দেখছি। না আম্মু, তোমাকে বলতে হবে না। তুই তো বলতে পারবি না, পাগলি একটা। আমি বলছি। না, আমিই বলবো, তারপর যা হবার হবে। ওকে, তাহলে এবার কান্না থামা, পাগলি একটা। এদিকে আমি বাড়িতে এসে কিছু ভালো লাগে না, মনটা শুধু হাহাকার করছে। কি যেন নেই মনে হচ্ছে। আপুকে ওখানে রেখে এসে তো এখন রুমটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ওকে কি নিয়ে আসবো? কিন্তু এত রাতে কিভাবে যাব? কাল সকালে গিয়ে নিয়ে আসবো, তা না হলে ওকে দেখতে না পেয়ে মরেই যাব। এদিকে রাতটা যেন কাটতেই চাচ্ছে না, এপাশ ওপাশ করছি। এদিকে তানিশাও অস্থির অস্থির লাগছে, কেন যেন রাহিকে ছাড়া ভালো লাগছে না। অনেক কষ্টের পর সকাল হলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ব। তখনই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? একটা কাজে।
তোর আবার কিসের কাজ? আছে একটা জরুরি কাজ, আমি যাচ্ছি বলে চলে আসলাম। এতক্ষণ পর তানিশা আপুর বাড়িতে চলে আসলাম। এসে কলিং বেল চাপ দিতেই আমার চাচা মানে শ্বশুর মশাই দরজা খুলে আমাকে দেখতে পান। আরে রাহি বাবা, এত সকালে যে? ভেতরে আসতে বলবেন না? আরে আয়, এটা তো তোরই বাড়ি। কে এসেছে গো? দেখে যাও, তোমার মেয়ে জামাই এসেছে। ও রাহি, বাবা ভিতরে এসে বসো। আম্মু, তানিশা কই? ওর ঘরে আছে। আচ্ছা। আমি আর এক মুহূর্তে এখানে না দাঁড়িয়ে আপুর রুমে চলে এলাম। এসে দেখি মহারানী মন খারাপ করে শুয়ে আছে। আমি একটু আওয়াজ করলাম, দেখলাম কোনো সারা শব্দ নেই। আপনার কি মন খারাপ? দেখি আমার কথা শুনে আমার দিকে তাকালো, কিন্তু ওকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মহারানী শুয়ে শুয়ে কান্না করছিল। তুই এখানে এসেছিস কেন? কেন, আমার শ্বশুর বাড়িকে আমি আসতে পারি না? না, আসবি না, চলে যা এখান থেকে। কিন্তু আমি তো চলে যেতে আসিনি, আমি তো আপনাকে সাথে করে নিয়ে যেতে এসেছি। আমি কেন তোর সাথে যাব? আমি নিয়ে যাব তাই। আমি যাব না, তুই চলে যা এখান থেকে। আমি তো যাব না আপনি না গেলে। কেন, আমি তোর কে? আপনি আমাকে চাচাতো বউ। এসেছে বউ বউ করতে, যাব না আমি। তানিশা, বললাম তো যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি। চলো আমার সাথে। কি বললি? ভালোবাসি। কাকে? তোমাকে। প্রথম দিন কি বলেছিলাম? আমি এত কিছু জানি না, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমার ভেবে দেখতে হবে। আচ্ছা, কিন্তু বাড়িতে চলো আমার সাথে প্লিজ। কিন্তু আব্বু তো আজকে যেতে দিবে না। সেটা আমি দেখতেছি, চলো। তারপর আমি ওকে নিয়ে চলে আসতে লাগলাম। আরে তোমরা কই যাও? চাচা বাড়ি যাব। কিন্তু এখনই তো এলে। আমাদের দরকার আছে। ওদের যেতে দাও। তারপর আমি আর তানিশা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এসে আজকেই চলে গেল, বুঝলাম না তুমি আটকালে না কেন? তারপর চাচি সব খুলে বললেন। এরা পারেও বটে, দেখো এখন সব ঠিক হয়ে যাবে। হুম। আমি তানিশাকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে আসতে আম্মু বলল, কিরে, কালকে দিয়ে আসলি আবার আজকে নিয়ে আসলি? অমনিও থাকতে চাইছিল না তাই। এই জন্যই সকাল সকাল খুব জরুরি কাজ, এইটাই ছিল। আমি আর কথা না বলে তানিশাকে রুমে নিয়ে আসলাম। রুমে আসতে দেখি ও আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আমি ভয়ে বললাম, কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছেন কেন? আমি থাকতে চাইছিলাম না, তাই না? মানে না। তোর আজকে কি করে দেখ। হয়েছে আপনাদের রোমান্স করা? হঠাৎ কথা শুনে দুজনেই চমকে উঠে যাই। তুই এখানে কিছু বলবি? বলতেই তো আসছিলাম, কিন্তু তোমাদের রোমান্সের মাঝে চলে আসলাম। তেমন কিছু না। ভাইয়া, আমি কানা না, আমি তোর থেকে বেশি দেখতে পাই। কি বলবি বল। আমায় কিছু টাকা দে তো। কত লাগবে? 500। আব্বুর কাছে থেকে নে। না, তুই দে, আব্বু বকা দিবে। পরে এসে নিয়ে যাস। ওকে, তোরা রোমান্স চালিয়ে যা। তোকে আজকে। চুটকি দৌড়ে চলে যায়। তানিশার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে। চুটকি কোথায় এত লজ্জা পাবে জানতাম না, তবে এখন আরো বেশি কিউট লাগছে। রাতে খাবার খেয়ে আমি খেতা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখন এই, তুই বিছানায় ঘুমা। আর আপনি? আমি বিছানায় ঘুমাবো। মানে আপনি আমার সাথে ঘুমাবেন? বেশি খুশি হইস না, মাঝখানে এই বালিশ থাকবে, বালিশের এই পাশে একদম আসবি না। না হলে? তোর খবর আছে। বেডি কয় কি, বউয়ের কাছে নাকি যেতে পারবো না? কি কপাল আমার। কিছু বলছিস? না। এখন ভালো ছেলের মতো ঘুমা। আমিও ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। উঠতে যাব,
তখনই ভারী কিছু অনুভব করলাম। তাকিয়ে দেখি আমার বুকের উপর শুয়ে আছে আপু। আমার অনেক ভালো লাগছিল, ইচ্ছে হয়েছিল সারা জীবন এভাবে ডাকতে। আমি আর উঠলাম না, যদি ওর ঘুম ভেঙে যায়। এভাবে বুকের উপর আপুকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার আগেই আপুর ঘুম ভেঙে যায়, দেখে আমি ওকে, ও আমাকে জড়িয়ে ধরে আছি। ও ওঠার চেষ্টা করতেই আমি আরও জোরে জড়িয়ে ধরি। এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছি আপু যেন বুঝতে পারে আমি ঘুমের ঘোরে জড়িয়ে আছি। যখন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না তখন আমাকে ডাকতে থাকে। রাহি, ওই আমি চুপ। ওঠ আর ছাড় আমাকে। ও সরি। ওকে ছেড়ে এমন ভাব করলাম যেন আমি কিছুই জানি না, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে। মনে মনে আমি হাসছিলাম। মাইয়া দেখি একটু একটু করে লাইনে আসছে। পরের দিন আমার আব্বু আম্মু আর চুটকি আমাদের এক আত্মীয়ের বাড়িতে যায় 2 দিনের জন্য। আম্মু যাওয়ার সময় বলে গেল যেন ওনার বৌমার খেয়াল রাখি আর ঝগড়া যেন না করি। মুই আর কি কইতাম, আমি তো এখন অবুঝ বাচ্চা। দুপুর হয়েছে, খুব খিদা লাগছে। তানিশা কই গেল? তানিশা আপু, বল। দুপুর হয়ে গেল তো, কিছু কি রান্না করছেন? খুব ক্ষুধা লাগছে। আমি তো রান্না করতে পারি না। কি মজা করছেন আমার সাথে? মজা কেন করব, আমি সত্যিই রান্না করতে পারি না। খাইতে পারেন মানে? কিছু না। হারামজাদি কয় কি রান্না করতে পারে না, শুধু গিলতে পারে? মেয়ে হয়ে এখনো রান্না করতে শিখেননি? আম্মু কখনো রান্না করতে দেয়নি। মেয়ে মানুষ যখন হয়েছেন একটু তো রান্না করা শিখতে পারতেন। রান্না করতে পারেন না? বিয়ে করে বরকে কি করে খাওয়াতেন? এখন কি হবে আমার? বিয়ে তবে করলি কেন? শখে করি নাই, জোর করে করাইছে। যত সব। খিদের জ্বালায় কী সব বলেছি। খিদে লাগলে মাথা ঠিক থাকে না। আমি গিয়ে হোটেল থেকে খাবার এনে খেয়ে নেই। পরে মনে হলো তানিশাও কিছু খাই নাই, তাই খাবারগুলো নিয়ে ঘরে গেলাম। এই নেন, খাবারগুলো খেয়ে নেন। আমার মাথা ব্যথা করছে, আমি নিচে ঘুমাচ্ছি, আপনি খাবার খেয়ে নিয়েন। তারপর আমি গিয়ে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে দেখি সন্ধ্যা নামবে। তানিশাকে ডাকতে রুমে যাই, গিয়ে দেখি খাবারগুলো যেমন রেখেছিলাম তেমনই আছে। তানিশা গেল কোথায়? সারা বাড়ি খুঁজে পেলাম না, তাই ছাদে গেলাম। গিয়ে দেখি মহারানী ছাদে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ডাক দিতেই চোখ মুছে আমার দিকে তাকালো। বুঝলাম আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। খিদের জ্বালায় তখন আমার মাথা ঠিক ছিল না। আমার হয়তো এমনভাবে বলা ঠিক হয় নাই। এখনো খাবার খান নাই কেন? এমনি ভালো লাগছিল না। সরি, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি, প্লিজ আমাকে মাফ করে দিয়েন। না, সরি কেন বলছিস? তুই তো ঠিকই বলছিস। না, আমি ঠিক বলিনি। সরি, আমার উপর রাগ করে থাকবেন না। আচ্ছা, রাগ করে নাই। সত্যি? সত্যি। তাহলে চলুন, এখন খাবেন। এখন? সারাদিন তো কিছুই খান নাই। তারপর আমি ওকে জোর করে এনে খাওয়ার জন্য বসিয়ে দিলাম। ও খাচ্ছিল, আমি চেয়ে চেয়ে দেখছিলাম। কি ব্যাপার, এমন করে আমার খাওয়া কি দেখছিস? কই না তো। আমি দেখছি তুই আমার খাওয়া দেখছিলি। দেখছি তো, কি হয়েছে? কেন, আমার নজর লাগবে না বুঝি? আমি আমার বউয়ের খাওয়া দেখছি, তাতে আপনার কি? কে তোর বউ? কেন কি বললি? কে তোর বউ? আপনি খান, আমি আসছি। এখন আবার কই যাস? রাতের খাবার আনতে। আপনি তো আর রান্না করতে পারবেন না। পরের দিন এভাবেই চলে গেল। তার পরের দিন বাড়িতে সবাই এলো। এইদিকে মনে মনে আমি একটা প্ল্যান করতে থাকি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি তানিশা আমাকে আজকেও জড়িয়ে ধরে আছে। আমিও উঠি না, কারণ এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে। সারা দিনে ওর এতটাই কাছে আসতে পারি, এটাই আমার জীবনের অনেক কিছু। সারা জীবন আমি ওকে আমার বুকের মধ্যে জায়গা দিতে চাই, যেন কখনো সে হারিয়ে না যায়। আজকে তানিশা ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। দূর, কিছু ভালো লাগছে না। এর মাঝে আমার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি এক বড় ভাইয়ের ফোন। ফোন রিসিভ করলাম। রাহি বলছো? হ্যাঁ ফয়সাল ভাই, বলেন। তুই চাকরির কথা বলেছিস না? ভাই, বলেছিলাম। আমার এক আঙ্কেলের অফিসে তোর চাকরির ব্যবস্থা করেছি, তুই এই ঠিকানায় আয়। ভাই, আমি আসছি। ফয়সাল ভাইয়ের দেওয়ার ঠিকানায় আমি চলে গেলাম। তারপর ওনার সাথে দেখা করলাম, কাজ হয়ে গেল। আমিও চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ
তানিশার মতো কাউকে দেখতে পেলাম। একটু এগিয়ে গিয়ে দেখি ও রাস্তায় অন্য পাশে আর ও ফ্রেন্ড অন্য পাশে। তানিশার সাথে একটা ছেলে আছে। ওই ছেলেটা কে আর তানিশার সাথে কি করছে একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখি তানিশার হাত ধরে টানছে। এটা দেখে তো আমার মাথায় গরম হয়ে গেছে। তানিশার হাত ধরে টানছে আর কি যেন বলেছে। তানিশা, আমি তোকে অনেক ভালোবাসতাম, কি করলি তুই এটা? দেখ ইমন, আমার হাত ছাড়। আমি তোকে আমার ভালো একটা ফ্রেন্ড ভাবতাম, আর কিছু না। আর আমার বিয়ে হয়ে গেছে, তুই তো জানিসই সব। কি আছে ওই রাহির মধ্যে যা আমার মাঝে নাই? সেটা তুই নিজেকে জিজ্ঞেস কর। হাত ছাড় আমার। ঠিক আছে, এক রাতের জন্য হলেও তো তুই আমার হবি। বিশ্বাস কর, তোকে এক রাত নিজের করে পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছি আমি। এমনিতেই মাথাটা গরম ছিল, তার উপর এমন কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সোজা গিয়ে ছেলেটার মুখে একটা ঘুষি দিলাম। এতে ছেলেটা কিছুটা দূরে সরে গেল। আমাকে দেখে আপু অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আমি ছেলেটাকে ইচ্ছে মতো মারলাম। তানিশা আমাকে আটকাতে চেষ্টা করছে। আমি ছুটে গিয়ে তাকে অনেক মেরেছি। আমার তানিশাকে স্পর্শ করেছে, আজকে মেরেই ফেলবো। এমন সময় আশেপাশে মানুষ জড়ো হয়ে যায়। আমি তানিশার হাত ধরে বাড়িতে নিয়ে আসি। তানিশার উপর প্রচুর রাগ হচ্ছে, কিন্তু কিছু বললাম না। তানিশাও বুঝতে পারছে আমি অনেক রেগে, আমি তাই আর কিছু বললাম না। রাতে আম্মু খাবার খাওয়ার জন্য ডাকছে, আমি খাবো না বলে দিছি। তানিশাও একবার ডাকলো খাবার জন্য, আমি না করে দিছি। তুই কি আমার উপর রাগ করে আছিস? বল না। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। কি জানতে চান? আমি রেগে আছি কি না? হ্যাঁ, আমি রেগেই আছি। আমার বউয়ের হাত ধরে টানাটানি করবে, আজে বাজে কথা বলবে, রাগ হবে না তো কি হবে? কেন গিয়েছিলে তাদের সাথে দেখা করতে? সরি, আমার ভুল হয়ে গেছে, রাগ করিস না। আমি জানতাম না এমন হবে। আপনি আরো অনেক কিছু জানেন না। কি? কিছু না। তাহলে রেগে থাকিস না প্লিজ। আমার দিকে তাকিয়ে একটু হাসি দে। আমি আর কি রাগ করে থাকবো? ওর মায়াবী চেহারা দেখলেই সবকিছু ভুলে যাই। ভালোবাসা মানুষের উপর, আর যাই হোক রাগ করে থাকা যায় না। তারপর একটা হাসি দিলাম। এই তো গুড বয়। অনেক দিন ফেসবুকে ঢোকা হয় না, তাই একটু ফেসবুকে ঢুকলাম। সময় কাটছিল না, তাই ভাবলাম 3-4টা মেয়ের সাথে চ্যাটিং করলে 2-3 ঘন্টা এমনি কেটে যাবে। তাই আমি ফেসবুকে চ্যাটিং করছিলাম। কখন যে আমার পাশে তানিশা এসে বসে আছে আমার খেয়ালই করি নাই। দেখলাম আমার চ্যাটিংও মনোযোগ দিয়ে দেখছে আর রাগে ফুলছে। মনে মনে ভাবলাম আজকে আমাকে কে বাঁচাবে, কিন্তু না, আমার সাথে কিছুই হলো না। আমার বদলে আমার শখের মোবাইলটা শহীদ হইল। আমার হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে আছাড় মারে। এতে করে আমার ফোনের বডি, কলিজা, হার্টবিট সব আলাদা হয়ে যায়। বেচারা আমার জন্য বিনা আন্দোলনে শহীদ হইল। আমার এত শখের মোবাইলটা হারামজাদি ভেঙে ফেললো। পরের দিন আমার অফিসে জয়নিং ডেট ছিল। সকালে ঘুম থেকে উঠে আমি জরুরি কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। রাহি, কোথায় যাস? আম্মু আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে। ওকে, ভালো করে ইন্টারভিউ দিস। ওকে আম্মু। আম্মু কাছ থেকে বিদায় নিয়ে অফিসে এসে বসে আছি। এক পিয়ন এসে আমাকে ডাক দিল। মিস্টার রাহি, স্যার আপনাকে ভেতরে ডাকছেন। আমি ভিতরে যাই। মে আই কাম ইন স্যার? ইস কামিন। তুমি রাহি তাই না? জি স্যার। কাল আমাকে ফয়সাল সব বলেছিল তোমার কথা। তোমার ফাইলগুলো আমাকে দাও। এই নেন। মিস্টার সাব্বির, ওনাকে ওনার কেবিন দেখিয়ে দিন। ওনার পিয়ন কে বললেন? আসুন আমার সাথে। চলুন। উনি আমাকে কেবিন দেখিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর স্যার ডাকলো। স্যার, আমার চাকরি হয়ে যাবে তো? আরে তোমার চাকরি তো কালকেই হয়ে গেছে। আমি শুধু তোমার ফাইলগুলো একটু দেখছিলাম। সত্যি স্যার? এবার বলো, তোমার স্যালারি কত দিলে চলবে? আমি কি বলবো স্যার, আপনি বলেন। 30,000 হলে চলবে? আপনি যা ভালো বোঝেন স্যার। ফয়সাল আমার ছেলের মতো, তাই তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজার, ওকে? ধন্যবাদ স্যার। তারপর আমি অফিস থেকে চলে আসি। আজকে আমার অনেক খুশি লাগছে। হঠাৎ মনে পড়ল আজকে তো তানিশার জন্মদিন, ওকে আজকে সারপ্রাইজ দিতে হবে। বাড়ি আসার সময় সব জিনিসপত্র নিয়ে এলাম, আর সবার জন্য মিষ্টিও নিয়ে এলাম। আম্মু দরজা খুলে দিতেই আম্মুকে মিষ্টি খাওয়ালাম। মিষ্টি কি জন্য? আম্মু, আমার নতুন চাকরি হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা, তোর আব্বু শুনলে অনেক খুশি হবে। আম্মু, চুটকি কই? কি ব্যাপার, আজকে তানিশাকে না খুঁজে তাসনিয়াকে? আম্মু, তুমি না? ওর ঘরে আছে। আমি গিয়ে
চুটকির সাথে দেখা করলাম, তারপর রুমে চলে এলাম। তানিশাকে বললাম আমার সাথে একটু আসতে। কোথায় যাব? আমার সাথে চলুন না। তারপর আমি ওকে ছাদে নিয়ে গেলাম। ছাদে যাওয়ার আগেই আমি ওর চোখ বন্ধ করে নিলাম। কি করিস? চুপ। আমি ছাদে নিয়ে গিয়ে চোখ ছেড়ে দেই। তানিশা চোখ খুলে অবাক হয়ে যায়। ছাদের মধ্যে মোমবাতি দিয়ে লেখা হ্যাপি বার্থডে টু ইউ তানিশা। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হ্যাপি বার্থডে তানিশা। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ তানিশা, আই রিয়েলি লাভ ইউ। এই বলে আমি তানিশার হাতে আংটি পরিয়ে দেই, কিন্তু এর মধ্যে তানিশার কোনো রিয়াকশন নেই। আমি অবাক হয়ে যাই। কিছু বলছো না যে? আমি কি তোমার ভালোবাসার যোগ্য না? সেটা না। আজকে যদি তুমি কিছু একটা না বলো তাহলে আমি বলি চাকু নিয়ে হাতে ধরি। কি করছিস কি? আজকে যদি ভালোবাসার কথা না বলো তাহলে আজকে আমি হাত কেটে ফেলবো, আর এই জীবন রাখতে চাই না। বলেই চাকু দিয়ে হাতে টান দিতেই যাব, তখন তানিশা দৌড়ে এসে চাকু ফেলে দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে, কি করছিস তুই? তোর কিছু হলে আমার কি হবে? কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। কে বলছে? অনেক ভালোবাসি তোকে। তাহলে বলনি কেন আগে? এমনি। তুই কখনো বলেছিস? বলেছি। ভালো করছিস। ভালোবাসি। জানি তো। অনেকক্ষণ তানিশা আর আমি একে অপরকে জড়িয়ে ধরে থাকি। কেকটা কাটো। তোর মনে ছিল? আমার একমাত্র বউয়ের জন্মদিন আমার মনে থাকবে না? হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না। তারপর আমি আর তানিশা মিলে কেকটা কাটি। আমি ওকে খাইয়ে দেই আর ও আমাকে খাইয়ে দেয়। এই মুহূর্তটা আমার কাছে মনে হলো নতুন অনুভূতি। এতদিন পর আজকে আমার খুশি লাগছে। অনেক রাত হয়েছে, চলো এখন। এমন ভাবে যাব না। তাহলে? আমি হেঁটে যেতে পারবো না। তাহলে কিভাবে যাবেন? বুঝতে পারছিলাম ও আমার খুলে উঠে যাওয়া কথা বলছে, তার জন্য এমন করে বলেছে। আমি না বোঝার ভান করলাম। সব কথা কি মুখে বলতে হয়? বুঝতে পারছি। বলে তানিশাকে খুলে তুলে নিলাম, আমার গলা জড়িয়ে ধরলো। আমি ছাদ থেকে ওকে রুমে নিয়ে আসলাম। রুমে এসে তো তানিশা অবাক হয়ে যায়। রুমটা এত সুন্দর করে কে সাজালো? তানিশার পছন্দ সব ফুল দিয়ে সাজানো। পছন্দ হয়েছে? অনেক। কে করলো এসব? সেটা না হয় পরে জানবে। ওকে। তারপর আমি দরজা লাগিয়ে তানিশাকে বিছানায় ফেলে দেই। আমি তানিশার উপরে উঠে ওকে দেখতে থাকি। তানিশা আমাকে ধাক্কা দেয়, কিন্তু লাভ হয় না। আমি ওর কাছে যেতেই তানিশা লজ্জায় চোখ বন্ধ করে নেয়। আমি ওর গোলাপি ঠোঁটে কিস করতেই ও কেঁপে ওঠে। আমি আস্তে আস্তে ওর ঠোঁটে কিস করতে করতে গলায় কিস করি। এরপর তানিশা নিজেই আমার উপর ঠোঁটে কিস করতে শুরু করে। তারপর আমার দুজনেই হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। সকালে আমার আগেই তানিশার ঘুমটা ভেঙে যায়। তানিশা দেখে আজকেও আমার বুকের উপর শুয়ে আছে। তানিশার কাছে আজকে সকালটা একদম অন্যরকম। অনেক খুশি খুশি লাগছে, কিন্তু কাল রাতের কথা মনে পড়তেই কিছুটা লজ্জা পাই। তাকিয়ে দেখে এখনও রাহি ঘুমিয়ে আছে। তাই রাহির কপালে আলতো করে একটা কিস দেয়। এতে রাহি তানিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা বুঝতে পারে রাহি জেগে আছে এখনো, তাই রাহির কাছ থেকে ছাড়ার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। রাহি আরো শক্ত করে জড়িয়ে ধরে কিস দেয়। কি মশাই, সারা রাত তো ঘুমাতে দেন নাই, এখন আবার কি? এখন ওইটা? একদম না, সারা রাত আদর করে শখ মেটেনি। না, এখন একটু। নো মিস্টার। ওকে একটা কিস তো দিবা? ওকে, চোখ বন্ধ করো। কেন? এখন আবার লজ্জা কি? চোখ বন্ধ করতে বলছি, বন্ধ করো। ওকে। আমি চোখ বন্ধ করলাম। একটু পর তানিশা ওর ঠোঁটে আমার ঠোঁটের সাথে এক করে দিল। বাহ, সকাল সকাল এমন মিষ্টিকে ঘুম ভাঙলে লাইফটাই সুন্দর হয়ে যেত। তারপর তানিশা গোসল করতে চলে যায়। আমি শুয়ে রইলাম। তানিশা গোসল করে এসে দেখে আমি এখনো ঘুমিয়ে আছি। কি ব্যাপার, উঠবে না নাকি সারাদিন শুয়ে থাকবে? এই শোনো। তানিশা চুল মুছতে মুছতে আমার কাছে আসতেই আমি টান দিয়ে আমার কাছে নিয়ে আসি। এতে ওর ভিজা চুল আমার মুখের উপরে পড়ে। চুল থেকে এত সুন্দর সুগন্ধি আসছিল, সেটা মনে হয় সব পারফিউমকে হার মানাবে।
তানিশা আমাকে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নেয়, মেজাজটা খারাপ করে দিল। কত সুন্দর লাগছিল, দিল তো 12টা বাজিয়ে। কি হলো এটা? তুমি তো আমাকে তোমার উপর ফেলে দিলে। চুলগুলো কেন সরালে? কত ভালো লাগছিল। আমি জানি না কি মাথা মোটা। কি বললে? কিছু না। আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন? আগে সুন্দর লাগতো না বুঝি? আগে লাগতো, কিন্তু তার থেকে বেশি এখন লাগছে। মন চাচ্ছে সারাদিন আজকে তোমাকে আদর করি। চুপ বদমাইশ। এবার ছাড়ো, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাইরে যেতে হবে। ওকে। তানিশা চলে যায়, আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাই। তানিশা কিচেনে আম্মুর কাছে গিয়েছে রান্না শিখতে। তুই এখানে কেন এলি? আমাকে তো কোনো কাজই করতে দাও না, তোমার একটু হেল্প করি। কি ব্যাপার, তুমি এইভাবে হাসতেছো কেন? তোকে কাজ করতে হবে না, রাহির কাছে যা। যাচ্ছি, তবে হাসছো কেন বলবে তো? তারপর তানিশা চলে যায় আমার কাছে। কি ব্যাপার ম্যাডাম? আম্মু আমাকে দেখে বারবার এভাবে হাসছে কেন? কি বলো? হ্যাঁ বললাম, হাসছো কেন? বলে কিছু না, তোমার কাছে যেতে বলেছে। আমি ওর দিকে একটু ভালো করে তাকিয়ে হাত ধরে ঘরে নিয়ে আসলাম। কি হলো, এইভাবে নিয়ে আসলে কেন? এই দেখো। আমি আয়নার কাছে ওকে দাঁড় করিয়ে গলায় আর ঘাড়ে দেখালাম। ও আল্লাহ, এসব দাগ! তুমি এসব না দেখে গিয়েছিলে কেন? আমি বুঝি নাই। সরি, কাল রাত হয়তো অনেক ব্যথা লেগেছে তোমার। আমার এমন করা ঠিক হয়নি। তোমার ভালোবাসার কাছে কখন যে ব্যথা লেগেছে বুঝতেই পারি নাই। আমি সকালে নাস্তা করে অফিসে চলে গেলাম। আজকে প্রথম দিন, তাই লেট করলাম না। আমি অফিসে চলে আসায় তানিশার ভালো লাগছিল না, তাই ও চুটকির কাছে যায়। কি ব্যাপার ভাবি, আজকে তুমি এত সকালে উঠেছো? রোজই তো উঠি। আমি তো ভাবছি আজকে সারাদিন ঘুমাবে। কেন? কালকে রাতে এত কিছু করলাম তোমাদের জন্য, আমি তো ভাবছি আজকে সারাদিন তুমি ঘুমাবে। কি তার মানে তুই ঘরটা সাজাইছিলি? জি, আর আমি জানতাম তোমাকে ভাই সারপ্রাইজ দিবে। আগে থেকেই সব জানতি, আমাকে বললি না? শয়তাননি। বললে ভাই আর কি হতো, আমার ভাই আমার কিউট ভাবিটাকে কত ভালোবাসে। তোরা দুই ভাই বোন আস্ত বদের হাড্ডি। আমার কিউট ভাবি। কি ব্যাপার, এত তেল মারছিস কেন? কিছু না। দুপুরের দিকে ভাবলাম তানিশাকে একটা ফোন দেই, খেয়েছে কিনা, কিন্তু পরক্ষণে মনে হলো আমার ফোন তো বিনা আন্দোলনে শহীদ হয়েছে। ফোনটা আর দেওয়া হলো না। ভাবলাম তানিশার হাতের ফোনটা নষ্ট, একটা কিনে দিতে হবে। বিকালে বাড়িতে আসার সময় তানিশার জন্য আইসক্রিম আর চুটকির জন্য চকলেট নিয়ে আসলাম। দরজায় কলিং বেল দিতেই তানিশা এসে দরজা খুলে দিল। আইসক্রিমটা ওর হাতে দিলাম আর চকলেট চুটকিকে দেওয়ার জন্য বললাম। রাতে খাবার খেয়ে রুমে এসে বসে আছি, দেখি একটু পর তানিশা আসলো, এসে আমার পাশে বসলো। আমি ওর কাঁধে হাত রাখতেই সরিয়ে দিল, আবার হাত দিতে আবারও সরিয়ে দিল। কি ব্যাপার ম্যাডাম, আজকে এত রেগে আছেন যে? কালকে সব প্ল্যান চুটকি জানতো, তাই না? না মানে হ্যাঁ, ভয়ে। পিচ্চি মেয়েটাকে নিজের মতো করে তৈরি করছো? ও পিচ্ছি, এখনই সব বুঝে। তার মানে কিছু না বাবু। এই একদম আমাকে বাবু বলবি না, আমি কারো বাবু নই। আরে সোনা, রাগ করছো কেন? নিজের করে পেতে একটু হেল্প করছে। এবার একটু কাছে আসো, আদর করি বলে জড়িয়ে ধরে কিস দিলাম। এবার হয়েছে তো, ছাড়ো আমায়, এখনো মন ভরে নাই। মন ভরে নাই, আরেকটা দিলে ভালো হতো। একটা কেন, 1000টা দিবা, তবে একটা শর্ত আছে, সেটা মানতে হবে। আগে বলো রাখবে, আমার কথা ঠান্ডা মাথায় জবাব দিবে। দিব, বলো।
অফিসে কি কোনো মেয়ে আছে? তাদের সাথে কি তুমি কথা বলো? তানিশার কথা শুনে রাহি তো রাগে আগুন, কিন্তু কথা দেওয়ার কারণে ঠান্ডা মাথায় জবাব দিল, দেখো, অফিসে মেয়ে মানুষ থাকবে এটা স্বাভাবিক, কিন্তু তাদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না। তাদের সাথে কি হেসে হেসে কথা বলো? যদি বলো এখন থেকে আর বলবে না, কেমন? ঠিক আছে, কিন্তু তারা যদি বলে? বলবে এসব ঠিক নয়, আর বেশি বললে বলবে বউ বারণ করছে। কিন্তু অফিসে সবাই তো জানে আমি এখনো বিয়ে করিনি। কি? ওই হারামজাদা, তুই আমাকে বিয়ে করিস নাই, আদর করিস নাই, তারপরও কেন বলিস নাই তোর বিয়ে হয়েছে? এখন বুঝেছি, আমায় রেখে তুই অন্য মেয়েদের সাথে প্রেম করে বেড়াস। ছি ছি, তুই এত খারাপ। আরে কি বলো, কার সাথে প্রেম করতে যাব? আর কেনই বা করব, ঘরে এত সুন্দর বউ থাকতে। তুমি সত্যি অন্য মেয়েদের সাথে প্রেম করো না? না রে বাবা, সত্যি কারোর সাথে প্রেম করি না। আর তুমি এতদিনে এই চিনলে আমাকে? কাল অফিসে গিয়ে সবাইকে বলে দিবে তোমার বিয়ে হয়েছে। আর যদি না বলো তাহলে তোমার সাথে কখনো কথা বলবো না, তোমাকে আদর করব না, বলে দিলাম কিন্তু। বলবো। এই তো আমার লক্ষ্মী জামাই। সকালে। এই তুমি ওঠো, সকাল হয়েছে, অফিসে যেতে হবে না? উঠছি। উঠছি মানে? তাড়াতাড়ি ওঠো, না হলে পানি ঢেলে দিব। এই যে উঠে পড়েছি, আর আমি আগেই টের পেয়েছি, কিন্তু ইচ্ছে করে উঠিনি। কেন কেন? দেখলাম আমার বউটা ঠিকঠাক কাজ করতে পারে কিনা। ভালো করেছেন জনাব। এখন গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই যে কাল কি বলেছিলাম, সব মনে আছে তো? সব মনে আছে। আরেকটি কথা মনে করেও করতে পারছি না, মনে মনে ভাবছি। কি হলো, এইভাবে দাঁড়িয়ে আছো যে? অফিস যাবে না? তো কি করব, তুমি যেতে দিলে কই? আমি আবার কি করলাম? তোমাকে টেনে ধরেছি নাকি? ধরেছে, ওই তো এখন একটা কিস দিয়েছো না বলেছো। ও, আমি তো ভুলেই গেছিলাম। তার জন্য বুঝি আমার বরটা রাগ করে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, দিচ্ছি। কিন্তু এখন আর রাগ হচ্ছে না। আমি তানিশার কাছে থেকে বিদায় নিয়ে অফিসে চলে এলাম। আজ একটু খুশি খুশি লাগছে। তানিশার কথা ভাবছিলাম, হঠাৎ কারো আসার শব্দ শুনে আমি চমকে উঠলাম। স্যার, এসে বিরক্ত করলাম না তো? না, কি জন্য এসেছেন বলুন। এমনি এসেছি স্যার, আসলে আজকে আপনাকে অন্যরকম লাগছে। ও আচ্ছা, না আমি ঠিক আছি, আপনি এবার আসুন। ওকে স্যার। তখন পি আসলো। স্যার, একটু পর একটা মিটিং আছে, আপনাকে থাকতে হবে, না হলে অনেক বড় সমস্যা হবে। এখন তো আমি চলে যাব, আপনারা সবাই থাকুন। না স্যার, আপনাকে থাকতেই হবে। কিন্তু আমি তো। না স্যার, আপনাকে থাকতেই হবে, অনেক বড় সমস্যা। ঠিক আছে, সবাইকে বসতে বলুন, আমি আসছি। আমার এখন বাড়িতে যাওয়ার সময়, কিন্তু আজ একটা মিটিং থাকার কারণে কোনো উপায় না পেয়ে থাকতে হলো। মিটিংয়ে থাকাটা অনেক বড় জরুরি। মিস্টার রাব্বি, ফাইলগুলো আপনি সব ভালো করে দেখে নিয়েছেন তো? আমি দেখেছি স্যার, আপনি শুধু দেখলেই হবে। আমি ফাইলগুলো দেখছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠল। একটু ব্যস্ত থাকার কারণে ফোনের দিকে নজর দিলাম না। মিস্টার রাব্বি, সব ঠিক আছে? ওনাদেরকে সামনের সপ্তাহে আসার জন্য আমন্ত্রণ করেন। আমার ফোনটা আবারও বাজতে শুরু করলো। স্যার, আপনার ফোন বাজছে। দেখছি, একটু ওয়েট করেন। আমি সেখান থেকে সরে এসে ফোনটা হাতে নিল। ফোনটা রিসিভ করতেই, কি ব্যাপার, কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করলে না কেন? আর কোথায় তুমি? অফিসে। আর তোমার বোঝা উচিত হয়তো কোনো কাজে আটকে গিয়েছি, বিধায় ফোনটা রিসিভ করিনি। তারপরেও কেন বিরক্ত করে যাচ্ছ? অফিসে মানে? অফিস টাইম তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তার মানে তুমি অন্য মেয়েদের সাথে আড্ডা দিচ্ছ? যা ভেবেছিলাম তাই হলো। এখন কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ফোন রাখছি আমি, এখন ব্যস্ত আছি বলেই ফোনটা কেটে দিলাম। এভাবে রেগে কথা বলা আর হুট করে ফোন রেখে দেওয়ায় তানিশার একটু সন্দেহ হলো, আর মনে মনে ভাবছে,
তাহলে কি রাহি আমাকে ধোকা দিচ্ছে? না, এর শিকড় আমাকে টেনে বের করতেই হবে। মিটিং শেষ করে 2 ঘন্টা পর বাড়িতে আসলাম। এসে দরজায় কলিং বেল চাপ দিলাম, সাথে সাথেই তানিশা এসে দরজা খুলে দিল। এতক্ষণ নিশ্চয়ই পথের দিকে চেয়েছিল, তখন বলতে লাগলো, এই ছেলে, কি পেয়েছিস কি? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে মেলামেশা করবি, আর বাড়িতে এসে এমন ভাব করবি যেন এখন অফিস থেকে এসেছিস। তানিশা এখন কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বাড়াবাড়িই করছি, সত্যি বললাম তো, তাই শুনতে খারাপ লাগছে। আমি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গালে নিজেই 2টা থাপ্পড় মারি। এমনিতেই আজকে কাজের অনেক ধকল গেছে, তার উপর বাড়িতে আসতে না আসতে কী সব শুরু করে দিয়েছ। আমি তোমাকে আগেই বলেছি আমার কোনো মেয়ের সাথে মেলামেশা নেই। আগে যাই একটু কথা বলতাম, এখন তাও বলি না, কারণ তুমি আছো, তোমাকে নিয়েই ভাবতে চাই। তাহলে আজ এত লেট করলি কেন? ফোন করলাম, কথা না বলে কেটে দিলি। নিশ্চয়ই তখন পাশে কোনো মেয়ে ছিল। ছিল, তবে কোনো বাজে মেয়ে ছিল না। তাহলে কেন বললি না? কাজে আটকে গিয়েছিলাম, তার উপর একটা মিটিং ছিল। সরি, আগে বলনি কেন? তাহলে তো এত বাজেভাবে বকা দিতাম না। আমার বুকের উপর ঠুস করে মাথা রেখে কথাগুলো বলল। আমাকে বলার সুযোগ দিয়েছো তুমি? সরি বাবা, এবার ফ্রেশ হতে যাও। রাতে খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গেল। আমি রুমে এসে অভিমান করে বসে আছি। কি হলো, এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হলো আমার পাগলটার? কি হলো, এভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? কথা না বললে কিন্তু আমি অন্য রুমে চলে যাব, বলে দিলাম। যাও না কেন, আটকে রেখেছে? তুমি এখনো আমার উপর রেগে আছো? এই যে কান ধরছে, আর কখনো এমন হবে না। সরি বাবু। এসব বলে কাজ হবে না, ঘুষ লাগবে। ঘুষ দেওয়া এবং নেওয়া আমি পছন্দ করি না। তানিশা বুঝতে পারছে আমি কিসের নেশায় ধরেছে, তাই একটু দুষ্টুমি করে বলল, তুমি পছন্দ করতে হবে না, আমি পছন্দ করি, তাই আমি ঘুষ নিব। আমি না দিলে তুমি কিভাবে নিবে? না দিলে জোর করে আদায় করে নিব। বলি তানিশার দিকে এগোচ্ছি, আর তানিশা পিছনে যাচ্ছে। একদম কাছে আসবে না, আসলে কি করব? খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপটাই তো দেখতে চাই। এই বলে আমি তানিশার কাছে গিয়ে গলায় কিস করে আস্তে আস্তে ঘাড়ে চুমু দিচ্ছিলাম। এরপর দুজনের নিঃশ্বাস ঘন হয়ে যায়। এরপর আমি তানিশাকে কোলে করে নিয়ে বিছানায় ফেলে দেই। অনেক খুনসুটি দুষ্টামি করে দুজনেই ঘুমিয়ে পড়ি। আজকে একটু বেলা হয়ে গেছে, কারো ওঠার নামগন্ধ নেই। তখন আম্মু ডাক দিল, কি হয়েছে রাহি? অনেক বেলা হয়ে গেছে, এখনো উঠছিস না? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আম্মু একটু ঘুমাই। আর ঘুমাতে হবে না, আর ঘুমালে তোমার অফিসে যাওয়া হবে না। আচ্ছা, উঠছি। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে এলাম। দেখি রাব্বি আমার কেবিনে বসে আছে। কি ব্যাপার? কিছু না স্যার, অন্য দিনের তুলনায় আজকে একটু লেট হয়েছে। আচ্ছা যাও, কাজ করো গিয়ে। রাব্বি চলে গেল। আমি কেবিনে বসে কাজ করছিলাম, তখন আমার ফোনটা কান্না করে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নম্বর। খুব বিজি, আমাকে একটু সময় দিতে পারো না? আপনি কোথাও ভুল করছেন, আমি আপনাকে চিনি না, আর নাম্বারটাও কোনোদিন দেখিনি। ও, এখন তো মনে থাকবেই না। বিয়ের আগে কত কিছু করেছো, বিয়ে করার সাথে সাথে সব শেষ। আপনি কে বলুন তো? বলবো না। ওকে ভাই, আমি ফোন রেখে দিলাম। এই না না, বলছি। আজ আম্মুর কাছ থেকে নতুন সিম নিয়েছি তোমার সাথে দুষ্টমি করব বলে। তাই তো, কি করেছে আমার বাবুটা? কথা বলছি জনাব, তুমি কি করছো? একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। কি বললি তুই হারামি? লুচ্চা বেটা, তোর সাথে কোনো কথা নাই। তুই কোনো দিন আমাকে বউ বলবি না। তানিশা ফোন রেখে দিল। আমি হাসতেছি, কেমন বোকা বানিয়ে দিলাম তানিশাকে। একটু পর আম্মুর ফোন এলো। হ্যালো আম্মু, বলো। অসময়ে ফোন দিলা যে, কি কিছু হয়েছে? কিছু হয়নি, কিন্তু হঠাৎ তানিশা কেমন যেন করছে। ওর আচরণ আমার মোটেও ভালো লাগছে না। কেন আম্মু, কি হয়েছে? একটু আগে তোর সাথে কথা বললো, তারপর কি হলো না হলো কিছুই জানি না। আর শুধু কান্না করছে আর বলছে আমি এখানে থাকবো না আম্মু, তোমার ছেলে একটু ভালোবাসে না আমায়, আমি চলে যাব। ও এমনি ঠিক হয়ে যাবে আম্মু, তুমি চিন্তা করো না।
তুই কি এমন বলেছিস যে এমন আচরণ করছে? আম্মু বাসায় গিয়ে সব বলবো। আর তুমি এসব নিয়ে একটু চিন্তা করো না। ফোন রেখে দেওয়ার পর থেকে কিছুই ভালো লাগছে না। ওর সাথে এমন দুষ্টমি না করলেও পারতাম। মেয়েটা এমন কেন? আমি বললাম আরও বিশ্বাস করে নিল। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে তানিশাকে কোথাও দেখতে পাচ্ছি না। তানিশার কোনো সাড়া শব্দ নেই। তাই আম্মুকে বললাম, আম্মু আম্মু। কি হয়েছে? বাড়িতে এসে এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আম্মু তানিশা কই? কখন থেকে ডাকছি, কোনো সাড়া শব্দ নেই। তানিশা ওর বাড়িতে চলে গেছে। আমি বললাম কি হয়েছে, আমার কথা না শুনে হন হন করে ব্যাগ নিয়ে চলে গেল। আমার এখন একদম ভালো লাগছে না তানিশা যাওয়ার পর থেকে। ঘরটা কেমন যেন হয়ে গেছে। তুই গিয়ে তাড়াতাড়ি তানিশাকে নিয়ে আয়। আম্মু অনেক রাত হয়েছে, এখন তুমি শুয়ে পড়ো, আমি আসছি। বলেই বাইক নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বেশি দূরের পথ না। শ্বশুরবাড়ি এসে দরজায় কলিং বেল দিতে লাগলাম। কিছুক্ষণ পর তানিশা এসে দরজা খুলে দিল। কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? এটা কোনো মাছের হাট না যে এভাবে চিল্লাচিল্লি করবেন। তুমি এভাবে চলে এলে কেন? জানো না আম্মু তোমাকে ছাড়া থাকতে পারে না, সাথে আমিও। ঢং করা লাগবে না। যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি থেকে কি করব? মানে? অফিসে যাওয়ার নাম বলে অন্য মেয়েদের সাথে থাকবে, সন্ধ্যা হলে বাসায় ফিরবে, তার কাছে আমি কিভাবে থাকবো? তানিশা চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করছে। কান্না করারই কথা, যে কথা বলেছি। আরে আমি তো মজা করে বলেছিলাম, আর আমি তো তখন তোমার সাথেই কথা বলছিলাম। বিশ্বাস না হলে অফিসে খোঁজ নিয়ে দেখো। আমি কোনো খোঁজ নিতে যাব না, আমার কোনো দরকার নেই। আপনি এখান থেকে চলে যান। আপনার মতো লোকের সাথে আমি সংসার করব না। বলেই মুখের উপর দরজা লাগিয়ে দিল। কি রে, তোমাদের আবার ঝগড়া হয়েছে? ওই বেটা বদের হাড্ডি সব সময় আমাদের সাথে লেগে থাকে। তবুও তো তোকে অনেক ভালোবাসে। রাগ করে এখন যে এলি, কিভাবে থাকবি এখন? সত্যি তো আম্মু, আমার এখন ভালো লাগছে না। কেন যে ওকে রাগে তাড়িয়ে দিলাম। ওকে ফোন দে। আমি পারবো না আম্মু, তুমি দাও। আমি কেন দিব? তোর জামাই, তুই ফোন দে। তানিশা একটু ভয়ে ভয়ে আমাকে ফোন দিল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি তানিশা ফোন দিয়েছে, তাই একটু দেরি না করে ফোন রিসিভ করলাম। হ্যালো তানিশা। কেউ যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে এসে নিয়ে যেতে পারে। এইটুকু বলেই ফোনটা কেটে দেয়। বুঝতে পারলাম পাগলিটার রাগ কমেছে, তাই দেরি না করে ওকে নিতে চলে এলাম। এসে দেখি ও রেডি। চাচিকে না মানে শাশুড়ি মাকে বলে নিয়ে আসলাম। রাস্তায় আমার সাথে একবারও কথা বলেনি, তাই আমি আগে বলি সরি। তুমি এতটা রাগ করবে বুঝতে পারিনি। আমি তো এমনি মজা করে কথাটা বলেছিলাম। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এসব বললে আমার কষ্ট হবে না? সরি, আর কখনো এমন বলবো না। এবার প্লিজ একটু হাসো। হয়েছে? এই তো আমার লক্ষ্মী বউ। বাসায় আসতে আম্মু তানিশাকে দেখে বলতে থাকে, কি রে মা, রাগ করে এভাবে এখান থেকে চলে গিয়েছিলি কেন? জানিস না তোকে ছাড়া এখন এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে? আর যাব না আম্মু, তোমার ছেলেকে বলো আমার সাথে যেন না লাগে। রাহি, তুই সবসময় আমার মেয়েটার পেছনে লেগে থাকিস কেন? তানিশা, তোর সাথে আর এমন করলে আমাকে বলবি, তখন মজা দেখাবো হারামজাদাকে। ওকে। রাতে খাবার খেয়ে ঘুমানোর সময় ঘটল বিপত্তি। তুই বিছানায় ঘুমাবি না। আজব তো, কেন? আমি বলছি তাই। সব তো ঠিক হয়ে গেল, কিন্তু এখন আমার কি? কিচ্ছু ঠিক হয়নি। আমাকে কষ্ট দেওয়ার ফল। যতদিন না আমি বলবো ততদিন তুই নিচেই ঘুমাবি। এটা কেমন কথা? ওই আমার সোনাটা, বাবুটা। না, তুই একদম এসব বলে ডাকবি না। আমি তোর কেউ না। ও বউ। কে তোর বউ? তুমি আমার কিউট সোনা বউ। আমি তোর বউ না। আমার বর তো খুব ভালো, সে আমাকে অনেক ভালোবাসে, কখনো কষ্ট দেয় না। কিন্তু তুই শুধু আমাকে কষ্ট দিস। ও বউ, ভুল হয়ে গেছে, মাফ করা যায় না? একদম চুপ, তুই আজ থেকে নিচেই ঘুমাবি। তোমার কষ্ট হবে না এতে? আমার কোনো কষ্ট হবে না।
ওকে, গুড নাইট। হুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়। কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো ফ্লোরে ঘুমাইছিলাম। নিশ্চয়ই বান্দর নিয়ে এনেছে। থুক্কু তানিশা। মুখের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। পাগলি একটা, নিজেই নিচে ঘুমানোর কথা বলল, আবার নিজেই উপরে নিয়ে আসছে। ও বউ, চুপ। আমার সোনা বউ। সকালে উঠেই বউ বউ করছিস কেন? ও আপু, আপনার এখনো রাগ কমেনি? কি বললি? আমি তোর আপু, তাই না? এইবার তো মনে হয় আমি শেষ। না মানে চাচাতো বোন যখন বউ, তাই তো? একদম চুপ, বেয়াদব। রাগ কেন বাবু? সরি বলছি তো। রাখ তোর সরি, তোর সরির গুষ্টি মারি। তানিশার সাথে ঝগড়া করছিলাম, তখনই চুটকি এসে ডাক দিল। ভাইয়া, তোকে আর আপুকে আব্বু ডাকছে, তাড়াতাড়ি আয়। তুই যা, আসছি। তাড়াতাড়ি আয়। তারপর আমি আর তানিশা আব্বুর কাছে গেলাম। আব্বু কিছু বলবে? তোমাদের সাথে কিছু কথা ছিল। কি বাবা? আসলে তোমাদের বিয়ে করার পর অনেক সমস্যা গেছে আমাদের পরিবারের উপর। দোকানটাও শেষ হয়ে যায়, হাতে টাকাও ছিল না। এখন সব ঠিক আছে, তাই তোমরা কিছুদিন ঘুরে আসো। এই নাও টিকিট। কক্সবাজারে আমার সব ব্যবস্থা করা আছে। আচ্ছা আব্বু, আমি তো মহা খুশি। পরের দিন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লাগে, তাই আমরা সোজা হোটেলে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নেই, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি। পরের দিন ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। গিয়ে দেখি তানিশা গোসল করছে। আমাকে দেখে চিৎকার করে ওঠে। আসার সময় নক করবি তো? আমি কিভাবে জানবো তুমি ভিতরে? আর দরজা নক করো নাই কেন? তুই ঘুমিয়েছিলি তাই নক করি নাই। ও, বের হ এখন। কেন, আমি থাকলে প্রবলেম কি? যেতে বলছি যা। না, আমি বাথরুমের দরজাটা নক করে ওর দিকে এগিয়ে যাই। তানিশা ভয় পিছনে যেতে থাকে। আমি তানিশার অ্যাক্টিভারের কাছে যেতেও ও চোখ বন্ধ করে নেয়। তারপর আমি চলে আসি। তানিশা হাত ছেড়ে বাঁচলো। এখনো কি আমার উপর অভিমান করে আছো? প্লিজ আমার দূরে দূরে রেখো না, অনেক কষ্ট হচ্ছে আমার। আমি গিয়ে ওর হাত ধরি। প্লিজ তানিশা কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। কখনো ছেড়ে যাবে না তো? জীবন থাকতেও না। কখনো যাবে না তো? বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। প্রমিস? প্রমিস। ওই, হুম। আমার না ছোট একটা রাহি লাগবে। তাই? হুম। কিন্তু আমার যে ছোট্ট একটা তানিশা লাগবে। তানিশা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। আমি ওকে কোলে করে নিয়ে বিছানায় ফেলে দেই। ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেই। তারপর কি হলো সেটাও কি বলতে হবে? আপনাদের কি লজ্জা শরম কিছু নেই? এটা জানার জন্য বসে আছেন? জান মিয়া। 1 বছর পর আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম, ঠিক তখনই। স্যার, আপনার মেয়ে হয়েছে। তানিশা কেমন আছে? ভালো না, শেষবারের মতো দেখে আসেন। কি বলছেন এসব? আমি কেবিনে গিয়ে, এই তানিশা উঠো, দেখো আমাদের মেয়ে হয়েছে, তোমার মতোই মিষ্টি। এই তানিশা দেখো না একবার, প্লিজ একবার কথা বলো। তুমি কিন্তু তোমার প্রমিস ভেঙে ফেলছো। তুমি আমাকে প্রমিস করেছিলে একসাথে বাঁচবো একসাথে মরবো, কিন্তু তুমি আমাকে আগে রেখে যেতে পারো না। ঠিক আছে, আমিও চলে যাব। তখনই তানিশা আমার হাত ধরে বলে, এই পাগল, তুমি আমাকে ছেড়ে কই যাবে? কোথাও না, আমার পাগলিটাকে বুকে নিয়ে রাখবো। তানিশাকে জড়িয়ে ধরেছিলাম, তখনই আমাদের রাজকন্যা কোথায় দেখি? তানিশা আমাকে ছেড়ে দিয়ে, এখানে আছে আম্মু। সবাই দেখি সরো, আমি বাবুটাকে দেখব। চুটকি বাবুকে দেখে বলতে থাকে, আমি একটু কোলে নেই। তারপর বাবুটাকে কোলে নিয়ে বলে, আপু, বাবুটা একদম দেখতে তোমার মতো কিউট হয়েছে। ওকে আমার কাছে দে, ও আমার মেয়ে। তোর মেয়ে? আমি কি খেয়ে ফেলছি নাকি? এই কথা শুনে সবাই হেসে উঠল। তারপর আমার মিষ্টি মেয়েকে নিয়ে সবাই আনন্দ করলো। সন্ধ্যার সময়, আম্মু আব্বু তোমরা বাসায় চলে যাও, আমি তানিশার কাছে আছি। ঠিক আছে।
আমরা এখন আসি, কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসবো। হুম, আচ্ছা। তখন তানিশা বলল, রাহি এদিকে এসো। বলুন মহারানী। এখানে এসে বসো। তাহলে তোমার মিষ্টিটা দাও। দেখছে তো? কে দেখছে? তোমার পাঠক পাঠিকা। এই যে পাঠক পাঠিকা ভাই বোন, আর কতদূর যাবেন? এখন আমাদের প্রেম করতে দেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুরো গল্পে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন হয়েছে গল্পটি বড় করে কমেন্ট করে যাবেন। তারপরের গল্পটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন।